আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি ফিজিক্সের সেকেন্ড পেপারের খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। সো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার মধ্যে আমাদের প্রথমেই যেই কয়েকটা টপিক একটু কাজে লাগে সেটা হচ্ছে যে আপেক্ষিকতার পোর্শনটুকু। এখান থেকে প্রত্যেক বছর একটা সিকিউ কমন পড়েই, মানে গ ঘ মিলায় আসলে 7 মার্কের একটা কোশ্চেন থাকেই। সো প্রথমে সূত্রগুলো একটু শিখা ফেলান। এই সূত্রের ডেরিভেশন লাগবে না, যে কোত্থেকে আসছে বা কি হয়েছে না হয়েছে, সূত্রের ডেরিভেশন লাগবে না। খালি জিনিসপত্রগুলো একটু লেখা রাখেন যে কোনটা দিয়া কি প্রকাশ করে। আমি এখানে রেফারেন্স ফ্রেম বা অন্য কোনো কিছু মনে রাখতে বলবো না। আমি জাস্ট এতটুকু মনে রাখতে বলবো যে এল নট আর এম নট এইটা হচ্ছে স্থির অবস্থা প্রকাশ করে। এল নট আর এম নট এটা হচ্ছে স্থির অবস্থা প্রকাশ করে। আর একটু ভালো মতো বোঝার সুবিধার জন্য ব্র্যাকেট দিয়ে লেখা রাখতে পারেন যে পৃথিবীতে পরিমাপ করা। পৃথিবীতে পরিমাপ করা মানে রেফারেন্স ফ্রেম হিসেবে আমরা নর্মালি পৃথিবীটাই ধরি। অনেক সময় অঙ্কের মধ্যে এই কথাও বলা থাকে যে পৃথিবীতে পরিমাপকৃত। সো এল নট এম নট এই দুইটারে নর্মালি স্থির অবস্থা ধরে নিব, বা পৃথিবীতে পরিমাপ করা এইটা ধরে নিব। তাহলে ভাই বুঝতেই পারতেছেন যে এল আর এম এটা কি হবে, এটা হবে হচ্ছে গতিশীল অবস্থা। এল এবং এম, এল হবে হচ্ছে গতিশীল অবস্থার দৈর্ঘ্য আর এম হবে হচ্ছে গতিশীল অবস্থার ভর। ঠিক আছে। সময়ের ক্ষেত্রে আইসা জিনিসটা উল্টায় যায়। নরমালি নট গুলা দিয়ে আমরা স্থির অবস্থা প্রকাশ করতেছিলাম, বাট সময়ের ক্ষেত্রে আইসা টি দিয়ে আমরা হচ্ছে গতিশীল অবস্থা, টি দিয়ে হচ্ছে আমরা স্থির অবস্থা প্রকাশ করব। সময়ের ক্ষেত্রে আইসা ঘটনাটা উল্টায় ফেলাবেন। সময়ের ক্ষেত্রে আইসা টি দিয়ে হচ্ছে স্থির অবস্থা। আমি জানি যে পড়ানোটা আসলে ভুল হইতেছে, বাট মনে রাখার জন্য এইটার চেয়ে বেটার কোনো ওয়ে নাই। টি হচ্ছে স্থির অবস্থা বা পৃথিবীতে পরিমাপ করা। টি হচ্ছে স্থির অবস্থা বা পৃথিবীতে পরিমাপ করা। তাহলে ভাই বুঝতেছেনি যে টি নটটা তাহলে কি হবে? টি নট হবে হচ্ছে গতিশীল অবস্থা। টি নট এটা হবে হচ্ছে গতিশীল অবস্থার সময়। ওকে, সো এই কয়েকটা রাশি একটু মাথার মধ্যে রাখা লাগবে যে এল নট এম নট টি নট টি এগুলা দিয়ে আসলে কি প্রকাশ করে। এই কয়েকটা জিনিস একটু মাথার মধ্যে রাখা লাগবে। এই কয়েকটা জিনিস মাথার মধ্যে থাকলে আসেন অঙ্কগুলো একটু করে ফেলাই। প্রথম অঙ্কের মধ্যে কি বলতেছে, আচ্ছা এইখানে একটু স্টার সাইন দিয়ে একটা কথা একটু লিখবেন। স্টার সাইন দিয়ে এখানে একটা কথা একটু লিখবেন যে বস্তু যেই বরাবর গতিশীল হবে। খুবই ইম্পর্টেন্ট একটা কথা, ঘনত্বের অঙ্কগুলা করার সময় আমাদের এই কনসেপ্টটা লাগবে। বস্তু যেই বরাবর গতিশীল হবে, বস্তু যেই বরাবর গতিশীল হবে কেবলমাত্র ওই বরাবর আপেক্ষিকতা কাজ করবে। কেবলমাত্র ওই বরাবর আপেক্ষিকতা কাজ করবে। বস্তু যেই বরাবর গতিশীল হবে কেবলমাত্র ওই বরাবর আপেক্ষিকতা কাজ করবে। বস্তু যেই বরাবর গতিশীল হবে কেবলমাত্র ওই বরাবর আপেক্ষিকতা কাজ করবে। তার মানে বস্তু যদি দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়, প্রস্থ বরাবর আপেক্ষিকতার কোনো ইম্প্যাক্ট নাই। বস্তু যদি প্রস্থ বরাবর গতিশীল হয় তাহলে দৈর্ঘ্য বরাবর আপেক্ষিকতার ইম্প্যাক্ট নাই। বস্তু যেই বরাবর গতিশীল হইছে শুধুমাত্র ওই বরাবরই আপেক্ষিকতা কাজ করতেছে, অন্য কোনো দিকে আপেক্ষিকতা কাজ করবে না। ঠিক আছে, তাহলে আসেন প্রথম অঙ্কটা করে ফেলাই। দেখেন, c/5 বেগে গতিশীল একটি মিটার স্কেলের উপর বসে থাকা অ্যামিবা স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে। আচ্ছা, এই প্রশ্নটা দেখে আপনাদের মোটামুটি হচ্ছে ম্যাক্সিমাম পোলাপানি আসলে ভুল করে দিয়ে আসবেন। একটা মিটার স্কেলের কথা বলছে, তাই না? একটা মিটার স্কেলের কথা বলছে। প্রশ্নটা একটু ভালো মতো বুঝেন। স্কেলটা গতিশীল হইছে, স্কেলটা ডেফিনেটলি দৈর্ঘ্য বরাবরই গতিশীল হইছে। আপনার প্রশ্নের মধ্যে যেহেতু কোনো কিছু বলা নাই, আপনি মনে মনে ধরে নেবেন যে স্কেলটা দৈর্ঘ্য বরাবরই গতিশীল হইছে। কাহিনী হচ্ছে ভাইয়া, স্কেলটা একটা বেগে গতিশীল হইছে, কিন্তু দেখেন ওই স্কেলের উপর বৈশা থেকেই কিন্তু অ্যামিবা পরিমাপ করতেছে। আপনি জিনিসটা নরমালি এমনি চিন্তা করেন, ধরেন আপনি কোন একটা ট্রেন বরাবর যাইতেছেন বা ট্রেনে বৈশা যাইতেছেন, ট্রেনের দরজা জানলা সবকিছু লাগানো। এখন ট্রেন যত বেগেই গতিশীল হোক না কেন, আপনি কিন্তু ভিতরে বুঝা আসলে মানে ভিতরে বৈশা আসলে বুঝতে পারবেন না যে ট্রেনটা গতিশীল আছে নাকি স্থির আছে। আপনি বুঝেন কেমনে? আপনি বুঝেন হচ্ছে আশেপাশের রেফারেন্স ফ্রেম দেখা, তাই না? আপনি যদি ট্রেনের ভিতরে বৈশা মেজার করতে চান, ট্রেনের সাপেক্ষে কিন্তু আপনি স্থির আছেন, তাই না? সো এইখানে বলছে যে এই c/5 বেগে গতিশীল একটি মিটার স্কেলের উপর বসে থাকা অ্যামিবা স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে। তাহলে দেখেন, স্কেলের দৈর্ঘ্য আসলে সে 1 মিটারই পরিমাপ করবে, কারণ সে স্কেলের উপরেই বসে আছে।
স্কেলের দৈর্ঘ্য সে 1 মিটারই পরিমাপ করবে, কারণ সে স্কেলের উপরেই বসে আছে। স্কেলটা গতিশীল হইলেও সে স্কেলের দৈর্ঘ্য কত পরিমাপ করবে? সেই স্কেলের দৈর্ঘ্য 1 মিটারই পরিমাপ করবে। এখানে অঙ্ক করার কিছু নাই, এটা ডিরেক্টলি অ্যান্সার। কারণ আপনার এখানে জাস্ট কি ওয়ার্ডটার দিকে একটু খেয়াল রাখা লাগবে যে অ্যামিবাটা কিসের উপর বসে আছে। অ্যামিবাটা বসে আছে হচ্ছে স্কেলের উপর। তো স্কেলের উপর যেহেতু বসে আছে, তাহলে এর দৈর্ঘ্যের আসলে কোনো পরিবর্তন সে বুঝতে পারবে না। ঠিক আছে, গেল। পরেরটা, একটি মিটার স্কেল তার প্রস্থ বরাবর, খুব ইম্পর্টেন্ট, একটি মিটার স্কেল তার প্রস্থ বরাবর এত বেগে গতিশীল হলে ল্যাবে পরিমিত এর দৈর্ঘ্য কত হবে? তাহলে খেয়াল করেন, মিটার স্কেলটা গতিশীল হয়েছে কোন বরাবর? মিটার স্কেল গতিশীল হয়েছে ভাইয়া প্রস্থ বরাবর। তাহলে প্রস্থ বরাবর গতিশীল হইলে দৈর্ঘ্যের উপর কিন্তু এটার কোনো ইম্প্যাক্ট নাই। প্রস্থ বরাবর গতিশীল হইলে দৈর্ঘ্যের উপর এর কোনো ইম্প্যাক্ট নাই। তার মানে প্রস্থ বরাবর যেহেতু গতিশীল হয়েছে, এর দৈর্ঘ্য আসলে ওই 1 মিটারই থাকবে। যেহেতু প্রস্থ বরাবর গতিশীল হয়েছে, দৈর্ঘ্য কতটুকু থাকবে? দৈর্ঘ্য ওই 1 মিটারই থাকবে। ঠিক আছে, এই টাইপের অঙ্কগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে অঙ্ক করার মতো কোনো কিছু থাকে না, ডিরেক্টলি জাস্ট হচ্ছে কোশ্চেনের কিওয়ার্ড গুলার দিকে বা কোশ্চেনের হিন্ট গুলার দিকে একটু খেয়াল রাখা লাগে। এখানে প্রস্থ বরাবর বলে দিছে, আপনারা অনেকেই দেখবেন যে না দেখা না বুঝা ডিরেক্টলি হচ্ছে মানে অঙ্ক করা শুরু করে দিচ্ছেন। এন্ড যেটা অ্যান্সার আসবে সেটাও কিন্তু আসলে অপশনের মধ্যে দেওয়া থাকবে। যেটা অ্যান্সার আসবে সেটাও আসলে অপশনের মধ্যে দেওয়া থাকবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে আসেন, একটি কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে? একটি কাল্পনিক ট্রেন কত দ্রুতিতে চললে, ভি এর মান বের করতে বলতেছে, কত দ্রুতিতে চললে এর চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে? তাহলে আসেন এটা একটু করার ট্রাই করি। দেখেন সূত্র কি শিখে আসছিলাম ভাইয়া? সূত্র শিখে আসছিলাম হচ্ছে L = L0 ইন্টু √1 - v/c এর হোল স্কয়ার, বা v²/c², যে যেটা লেখেন, v²/c² লেখা যেই কথা, v/c এর হোল স্কয়ার লেখা একই কথা। আচ্ছা, তো এখন দেখেন প্রশ্নের মধ্যে কি বলছে, এর চলমান দৈর্ঘ্যটা নিশ্চল দৈর্ঘ্যের 1/3। চলমান দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া L, এটা কার 1/3 হবে? এটা হচ্ছে নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। চলমান দৈর্ঘ্যটা হবে হচ্ছে নিশ্চল দৈর্ঘ্যের 1/3। তার মানে L = হবে হচ্ছে L0/3। L = আসবে হচ্ছে L0/3। তাহলে L এর জায়গায় সুন্দর মতো L0/3 বসায় দেন। L এর জায়গায় সুন্দর মতো L0/3 বসায় দেন। এই সাইডে L0 আছে, রুটের ভিতরে কত আছে ভাইয়া? রুটের ভিতরে আছে হচ্ছে 1 - v/c এর হোল স্কয়ার। ঠিক আছে, এটা কিন্তু অনেকগুলা বোর্ড পরীক্ষায় আসছে। তাহলে দেখেন বোথ সাইড থেকে L0 কাইটা চলে যায়, এই পাশে তো 1/3 থাকে, আপনি বোথ সাইডে স্কয়ার করে দেন। বোথ সাইডে স্কয়ার করে দিলে 1/9 = 1 - v/c এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে v/c এর হোল স্কয়ার এক পাশে পাঠিয়ে দেন, v/c এর হোল স্কয়ার = 1 - 1/9। তাহলে 1 - 1/9 করলে কত হয়? 1 - 1/9 করলে আসে হচ্ছে 8/9। তাহলে এখান থেকে v/c এটা ইকুয়াল টু লিখতে পারবেন হচ্ছে 2√2/3। 2√2/3। তাহলে v = কত লেখা যাবে? v = লেখা যাবে হচ্ছে 2√2/3 * c। v = 2√2/3 * c। একটা ট্রেন যদি এই বেগে গতিশীল হয়, তাহলে চলমান দৈর্ঘ্যটা নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। একটা ট্রেন যদি এই বেগে গতিশীল হয়, তাহলে চলমান দৈর্ঘ্যটা নিশ্চল দৈর্ঘ্যের 1/3 হবে। চাইলে এটারে দশমিকে রাখতে পারেন, সি এর মান বসাই দিয়ে অ্যাকচুয়াল বেগের মানটা বাইর করতে পারেন, বাট এটার আসলে দরকার নাই। এই পর্যন্ত অ্যান্সার রাখলেই চলবে। ঠিক আছে, এই পর্যন্ত অ্যান্সার রাখলেই চলবে। আচ্ছা, গেল এটা। এরপরে আসেন এইটাতে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। বুয়েট কত সালে যেন আসছিল, ঢাকা বোর্ডে 2019 সালে আসছে। মানে আমাদের এমসিকিউ অথবা রিটেন, আমার এক্সাক্ট খেয়াল নাই, ফিজিক্স সেকেন্ড পেপার কোশ্চেনটা নেবেন 2019 সাল ঢাকা বোর্ড। সো এই কোশ্চেনটা হচ্ছে পাবেন, হয়তো ডেটা চেঞ্জ করা আছে। দেখেন কি বলছে, মালিহা একটি রকেটে এত বেগে 5 মিটার দৈর্ঘ্য ও 2 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠ অতিক্রম করবে। তার কাছে মাঠের ক্ষেত্রফলের পরিবর্তন কত হবে? দেখেন সে কোন বরাবর মাঠটা অতিক্রম করবে সেটা আপনার কাছে প্রশ্নের মধ্যে বলা নাই। দেখেন আপনার কাছে যেটা বলা আছে সেটা হচ্ছে যে মাঠটার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া 5 মিটার। মাঠটার দৈর্ঘ্য কত? মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার। আর মাঠটার প্রস্থ কত? মাঠটার প্রস্থ হচ্ছে 2 মিটার। মাঠটার প্রস্থ হচ্ছে 2 মিটার, দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। এইটুকু আপনার কাছে বলে দেওয়া আছে। তো এটা তো স্থির অবস্থার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাই না? তাহলে আসেন প্রথমে আমরা একটা কাজ করে ফেলাই, লেখা ফেলাই যে স্থির অবস্থায় মাঠের ক্ষেত্রফল। স্থির অবস্থায় মাঠের
ক্ষেত্রফল। ক্ষেত্রফল বাইর করার ফর্মুলা কি বলেন? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? ক্ষেত্রফল বাইর করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ করলে কত হইতেছে? 5 দুগুণে 10 মিটার স্কয়ার। ঠিক আছে, স্থির অবস্থায় মাঠের ক্ষেত্রফল হচ্ছে এটা, স্থির অবস্থায় মাঠটার ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন সে যে গতিশীল হইছে, মালিহা যে একটা বেগ নিয়ে গতিশীল হইছে, সে কোন বরাবর গতিশীল হইছে এটা প্রশ্নের মধ্যে বলা নাই। যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা নাই, তাহলে আমরা ধরে নিব যে সে দৈর্ঘ্য বরাবরই গতিশীল হইছে। যেহেতু প্রশ্নের মধ্যে কোনো কিছু বলা নাই, এখানে কিন্তু অনেকগুলা সিনারিও হইতে পারে। দৈর্ঘ্য বরাবর গতিশীল হইছে, এটা একটা সিনারিও হইতে পারে। প্রস্থ বরাবর গতিশীল হইছে, এটা একটা সিনারিও হইতে পারে। আরেকটা সিনারিও হইতে পারে যে কর্ণ বরাবর গতিশীল হইছে। মোটামুটি এই তিনটা সিনারিও হওয়া পসিবল, বাট এই একটা প্রশ্নই রেগুলার আসে দেখে আমরা এই প্রশ্নটাই পিক করছি। এটা যেমনি করব, বাকিগুলোও সেম প্রসেসেই করা লাগে। আচ্ছা, তাহলে খেয়াল করেন, যদি সে গতিশীল হয় তাহলে সেই অবস্থায় মাঠটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম হচ্ছে এল। গতিশীল হওয়ার পরে মাঠের দৈর্ঘ্য ধরে নিলাম হচ্ছে এল। তাহলে ফর্মুলা কি শিখছিলাম? ফর্মুলা শিখছিলাম এল ইকুয়াল টু এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। এল নটের মান কত বলা আছে ভাইয়া? এল নটের মান বলা আছে হচ্ছে 5 মিটার। রুটের ভিতরে আছে হচ্ছে 1 মাইনাস ভি বাই সি। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0.8 সি। ভি এর মান হচ্ছে 0.8 সি, নিচে আছে হচ্ছে সি, এই পুরাটার স্কয়ার। ঠিক আছে, তো এই পুরা মানটুকু ক্যালকুলেটরে বসাই দিলেই আপনি হচ্ছে এল এর মানটা পাওয়া যাবেন। এই পুরা মানটুকু ক্যালকুলেটরে বসাই দিলে আপনি এল এর মানটা পাওয়া যাবেন। তাহলে আসেন বসাই 5 ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস 0.8 এর হোল স্কয়ার। সি সি কাইটা চলে যাবে, 0.8 এর হোল স্কয়ার থাকবে। তাহলে এটা আসবে হচ্ছে 3 মিটার। সুন্দর মান আসছে, এটা আসবে হচ্ছে 3 মিটার। ঠিক আছে, তার মানে তার কাছে আর মাঠের দৈর্ঘ্য 5 মিটার বলে মনে হবে না, তার কাছে মনে হবে যে মাঠের দৈর্ঘ্য কত? মাঠের দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, প্রস্থের তো কোনো পরিবর্তন হয় নাই, কারণ সে গতিশীল হয়েছিল শুধুমাত্র কোন বরাবর? দৈর্ঘ্য বরাবর। প্রস্থের কি কোনো পরিবর্তন হয়েছে? প্রস্থের কোনো পরিবর্তন হয় নাই। তাহলে লেখেন, সুতরাং গতিশীল অবস্থায় পরিমিত ক্ষেত্রফল, গতিশীল অবস্থায় পরিমিত ক্ষেত্রফল বা পরিমাপকৃত ক্ষেত্রফল, গতিশীল অবস্থায় পরিমাপকৃত ক্ষেত্রফল। ক্ষেত্রফল বের করার ফর্মুলা তো আর চেঞ্জ হয় নাই, তাই না? ফর্মুলা কি আছে ভাইয়া? ফর্মুলা তো দৈর্ঘ্য ইনটু প্রস্থই আছে। তাহলে সে দৈর্ঘ্য পরিমাপ করবে হচ্ছে 3 মিটার, মানে তার কাছে মাঠটার দৈর্ঘ্য মনে হবে হচ্ছে 3 মিটার। আর প্রস্থ আগের থেকে কত ছিল? প্রস্থ আগের থেকে ছিল হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তাহলে তার কাছে মাঠের ক্ষেত্রফল কত মনে হবে? তার কাছে মাঠের ক্ষেত্রফল মনে হবে হচ্ছে 6 মিটার স্কয়ার। ঠিক আছে, তার কাছে মাঠের ক্ষেত্রফল মনে হবে হচ্ছে 6 মিটার স্কয়ার। তাহলে এইবার বলেন ক্ষেত্রফলের পরিবর্তন কত? আপনার কাছে জানতে চাইছে হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, তাই না? প্রথমে মাঠটার ক্ষেত্রফল ছিল হচ্ছে 10 মিটার স্কয়ার। প্রথমে মাঠের ক্ষেত্রফল ছিল 10 মিটার স্কয়ার। মালিহা গতিশীল হইছে, তার কাছে ক্ষেত্রফল কত মনে হইতেছে? ক্ষেত্রফল মনে হইতেছে 6 মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন কত? ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে 10 মাইনাস 6 মিটার স্কয়ার, তার মানে হচ্ছে 4 মিটার স্কয়ার। ঠিক আছে, সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। পোলাপান ভুল করে কোন জায়গায়? পোলাপান ভুলটা করে সে হচ্ছে দৈর্ঘ্যেরও পরিবর্তন বাইর করে, প্রস্থেরও পরিবর্তন বাইর করে। দৈর্ঘ্যের ঠিকই পরিবর্তন হবে, প্রস্থের কিন্তু পরিবর্তন হবে না। তার মানে মালিহা যখন গতিশীল হইছে, তার কাছে মাঠটা বেসিক্যালি এইরকম বলে মনে হবে। ওই মাঠের প্রস্থ 2 মিটারই থাকবে, কিন্তু তার কাছে দৈর্ঘ্যটা কইমা আসবে। ঠিক আছে, এই যে সবুজ কালি দিয়ে যেটা আঁকছি, মালিহার কাছে মাঠটা আসলে দেখতে এরকম মনে হবে যে দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার আর প্রস্থ হচ্ছে 2 মিটার। দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার, প্রস্থ হচ্ছে 2 মিটার। কথা বুঝছি? আচ্ছা, গেল এটা। পরেরটাতে আসেন। একটি ইলেকট্রন যদি এত বেগে গতিশীল হয়, তাহলে তার স্থির ভর এবং গতিশীল ভরের অনুপাত কত? একটি ইলেকট্রন যদি এত বেগে গতিশীল হয়, তাহলে তার স্থির ভর এবং গতিশীল ভরের অনুপাত কত? ঠিক আছে, তাহলে এম আর এম নটের অনুপাত জানতে চাইছে, তাই না ভাইয়া? তাহলে আসেন, সূত্র আমরা কি শিখছি বলেন তো? এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। ঠিক আছে, কিসের কিসের অনুপাত? প্রথমে জানতে চাইছে স্থির ভর, তারপরে হচ্ছে গতিশীল ভর। প্রথমে স্থির ভর, তারপরে গতিশীল ভর। তার মানে এম নট বাই এম এর রেশিও জানতে চাইছে। এম নট ডিভাইডেড বাই এম, স্থির ভর আর গতিশীল ভরের অনুপাত, স্থির ভর আর গতিশীল ভরের অনুপাত। তাহলে এমটাকে নিচে নামাই নিয়ে আসলাম। এম নিচে নামাই নিয়ে আসলে এই পাশে কত থাকতেছে? এই পাশে থাকতেছে রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। তাহলে এটা দেখেন কত আসে, ভি এর মান বসাই দেন। ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 0.5। তাহলে 1 মাইনাস ভি এর জায়গায় বসবে হচ্ছে 0.5 সি ডিভাইডেড বাই সি, এই পুরাটার স্কয়ার। তাহলে দেখেন এটা কত আসে, 1 মাইনাস 1/4 থাকবে বেসিক্যালি, 1 মাইনাস 1/4। রুটের ভিতরে 1 মাইনাস
0.5 এর স্কোয়ার, তাহলে এটা আসবে হচ্ছে √3/2, এটা আসবে হচ্ছে √3/2, এটা আসতেছে হচ্ছে √3/2। তাহলে এখন চাইলে বাংলা কথায় লিখতে পারেন, সুতরাং স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত, স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত √3:2, স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত √3:2, স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত √3:2, স্থির ভর ও গতিশীল ভরের অনুপাত √3:2। ঠিক আছে, খুবই সহজ জিনিস, খুবই 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 সহজ জিনিস, এর চেয়ে সোজা জিনিস আর হয় না। আচ্ছা, এইবার আসেন মেইন কাহিনী এখন থেকে শুরু হইতেছে, সময়ের আপেক্ষিকতা। বুয়েট 12-13 মেইনলি আপনারা ঝামেলাটা লাগানি হচ্ছে সময়ের আপেক্ষিকতার মধ্যে আইসা। দৈর্ঘ্য আর ভরের আপেক্ষিকতাতে কারো কোনো সমস্যা হয় না, ওইটা মোটামুটি পার পায়া যাওয়া যায়, বাট মেইন ঝামেলাটা লাগে হচ্ছে সময়ের আপেক্ষিকতাতে আইসা। তাহলে আসেন সময়ের আপেক্ষিকতাটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করি। একজন মহাকাশচারী 25 বছর বয়সে এত বেগে একটি রকেটে চড়ে মহাকাশে গেলেন, পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে এলেন। তার বয়স কত? তার বয়স কত? তার বয়স কত মানে বুঝাইতেছে যে তার হিসাবে তার বয়স কত, কারণ পৃথিবীর হিসাবে তো সে 30 বছর ওখানে কাটাইয়েই আসে, তাই না? তাহলে ডেটাগুলো আগে একটু মার্ক করেন। দেখেন 25 বছর বয়সে সে রওনা দিছে, এই 25 বছরের উপর কিন্তু কোনো আপেক্ষিকতা কাজ করবে না, কারণ এই 25 বছর সে কই ছিল? এই 25 বছর সে কিন্তু পৃথিবীতেই ছিল, এই 25 বছর সে পৃথিবীতেই ছিল, এই 25 বছরের উপর কোনো আপেক্ষিকতা কাজ করবে না। সে মহাকাশে কাটায় আসছে কত বছর? মহাকাশে কাটায় আসছে হচ্ছে 30 বছর। 30 বছর মহাকাশে কাটায় আসছে কিসের হিসাবে? পৃথিবীর হিসাবে। 30 বছর মহাকাশে কাটায় আসছে কিসের হিসাবে? পৃথিবীর হিসাবে। তাহলে দেখেন আমরা আমাদের একেবারে ফার্স্ট স্লাইডে ফেরত যাই। একেবারে ফার্স্ট স্লাইডে আমরা কিন্তু এই কথা বলছিলাম যে পৃথিবীতে যেটা পরিমাপ করা হয় সেটারে আমরা কি দিয়া প্রকাশ করি? টি দিয়া। পৃথিবীতে যেটা পরিমাপ করা হয় সেটারে আমরা কি দিয়া প্রকাশ করি? টি দিয়া। পৃথিবীতে যেটা পরিমাপ করা হয় সেটারে আমরা প্রকাশ করি হচ্ছে টি দিয়া। তার মানে আমার কাছে বেসিক্যালি টি এর মানটা দেওয়া আছে। দেখেন এইখানে কিন্তু প্যাচ লাগাবেন, এইখানে প্যাচ লাগাবেন। সে 30 বছর মহাকাশে কাটায় আসছে পৃথিবীর হিসাবে, তাহলে পৃথিবীর হিসাবে যদি 30 বছর মহাকাশে কাটায়, পৃথিবীর হিসাবের যেই সময় সেই সময়টারে আমরা প্রকাশ করি কি দিয়া? টি দিয়া। ঠিক আছে, তাহলে টি এর মানটা আমার কাছে দেওয়া আছে। সো টি এর মান দেওয়া থাকলে আসেন ফর্মুলা বসাই দেই। ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 - v/c এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে টি এর মান তো আমার কাছে দেওয়াই আছে, টি নটটা আমার বের করা লাগবে। তাহলে টি নট ইকুয়াল টু কত হবে? টি নট ইকুয়াল টু হবে হচ্ছে টি ইনটু √1 - v/c এর হোল স্কয়ার। ঠিক আছে, টি এর মান আমার কাছে দেওয়াই আছে, টি নট এর মানটা আমার বের করা লাগবে, মানে গতিশীল অবস্থায় সে কতটুকু সময় পার করছে। তাহলে টি এর মান বসাই দেন। টি এর মান হচ্ছে 30, রুটের ভিতরে থাকবে হচ্ছে 1 - ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 1.8 ইনটু 10⁸, 1.8 ইনটু 10⁸। আর আলোর বেগের মান তো ভাইয়া মুখস্থ, 3 ইনটু 10⁸। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন 10⁸, 10⁸ কাইটা চলে যাবে, 10⁸, 10⁸ কাইটা চলে যাবে। আমার কাছে কি থাকবে দেখেন তো? 30 ইনটু রুটের ভিতরে 1 - 1.8 ডিভাইডেড বাই 3 এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 24 বছর। ফাইনালি টি নটের মানটা আসবে হচ্ছে 24 বছর। ঠিক আছে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন যে গতিশীল অবস্থায় সময় কিন্তু কমে, গতিশীল অবস্থায় সময় কমে, গতিশীল অবস্থায় সময় কমে, এই জিনিসটা একটু খেয়াল রাখেন। আচ্ছা, এবার আসেন এইটুকু যদি আমার হয়ে থাকে তাহলে এবার তো ভাইয়া অঙ্ক হয়েই গেছে। তার বর্তমান বয়স কত সেটা জানতে চাইছে। দেখেন পৃথিবীর হিসেবে তার বর্তমান বয়স কত? পৃথিবীর হিসেবে তার বর্তমান বয়স কিন্তু 30 + 25 মানে 55 বছর। পৃথিবীর হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 30 + 25 মানে 55 বছর। কিন্তু আমার এখানে জানতে চাইছে তার বয়স কত। প্রশ্নের মধ্যে এই কথা যখন বলবে যে তার বয়স কত, আপনার বুঝে নেওয়া লাগবে যে এটা গতিশীল অবস্থার বয়স জানতে চাইছে, মানে তার হিসেবে তার বয়স কত সেটা জানতে চাইছে। তাহলে লেখেন সুতরাং তার বর্তমান বয়স, সুতরাং তার বর্তমান বয়স। দেখেন সে কিন্তু 25 বছর পৃথিবীতে কাটায় গেছে, 25 বছর পৃথিবীতে কাটায় গেছে, আর তার কাছে আরো কতটুকু সময় পার হইছে? আরো 24 বছর সময় পার হইছে। তাহলে এটা কত আসতেছে? 49 ইয়ার। ঠিক আছে, এটা আসতেছে হচ্ছে 49 ইয়ার। কথা কি বুঝছি? সোজা প্রশ্ন। এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় আসবে, এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় আসবে মাস্ট, এই টাইপের একটা প্রশ্ন পরীক্ষায় মাস্ট আসবে। দেখেন পরের এই প্রশ্নটা আমি আর করাই দিব না, পরের এই প্রশ্নটা আপনারা নিজেরা করবেন। প্রশ্নটা জাস্ট তুলে রাখেন। একজন মহাকাশচারী 23 বছর বয়সে এত বেগে
দেখেন সে কত বছর বয়সে গেছে, সে গেছে হচ্ছে 23 বছর বয়সে। এই 23 বছরে কিন্তু তার কোনো আপেক্ষিকতা কাজ করবে না। এই 23 বছর সে পৃথিবীতেই ছিল, এই 23 বছরে তার কোনো আপেক্ষিকতা কাজ করবে না। এত বেগে একটি রকেটে চড়ে মহাকাশে গেলেন, তার কাছে তার বয়স কত মনে হবে যদি পৃথিবীর হিসাবে তার ভ্রমণকাল 50 বছর হয়। দেখেন পৃথিবীর হিসাবে ভ্রমণকাল 50 বছর, পৃথিবীর হিসাবে ভ্রমণকাল 50 বছর। সো সে অ্যাকচুয়ালি পৃথিবীর হিসাবে যদি ভ্রমণকাল 50 বছর বাইর করেন, তার মানে পৃথিবীর যেই সময়, পৃথিবীর সময়টাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? টি দিয়ে। তার মানে আমার কাছে টি এর মানটা দেওয়া আছে, টি এর মান হচ্ছে 50 বছর, টি এর মান হচ্ছে 50 বছর। টি এর মান যদি 50 বছর জানা থাকে, টি নট এর মানটা ভাইয়া বের করতে পারবো না। টি নট এর মানের সাথে আমি জাস্ট 23 বছর যোগ করে দিব, তাইলেই তার বর্তমান বয়স বাইরে হয়ে চলে আসবে। আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, আগের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু একেবারে হুবহু সেম। দুইটাই হচ্ছে বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, দুইটাই বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। পারবো? ওকে, পরেরটাতে আসেন। এই টাইপের প্রশ্ন এমসিকিউ তে আইসা বইসা আছে, এইটা এমসিকিউ তে আইসা বইসা আছে। এটা ডিইউ এমসিকিউ হইতে পারে, সিকে রুয়েটে অলরেডি রিটেন পরীক্ষায় আসছে, কারণ এগুলা যখন আসছে তখন সিকে রুয়েটে এমসিকিউ ছিল না। বুয়েট প্রিলির এমসিকিউ এর জন্য এই টাইপের অঙ্কগুলো ইম্পর্টেন্ট। একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে? একটি মহাশূন্য যান কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন অতিবাহিত হবে? ঠিক আছে, তাহলে দেখেন আমরা তো ভাই এই কথা বইলে আসছি, তাই না, যে পৃথিবীর যেই সময়, পৃথিবীর যেই সময় সেই সময়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দিয়ে। পৃথিবীর যেই সময় সেই সময়টাকে আমরা প্রকাশ করি হচ্ছে টি দিয়ে। তাহলে দেখেন আমার কাছে টি এর মান বলা আছে হচ্ছে 2 দিন, টি এর মান বলা আছে হচ্ছে 2 দিন। মহাশূন্যের যেই সময় মানে গতিশীল অবস্থার যেই সময়, গতিশীল অবস্থার সময়কে প্রকাশ করব কি দিয়ে? গতিশীল অবস্থার সময়কে প্রকাশ করব হচ্ছে টি নট দিয়ে। প্রথমে যদি আপনি জাস্ট এতটুকু আইডেন্টিফাই করে ফেলাইতে পারেন তাহলে কিন্তু আপনার অঙ্ক হয়ে গেছে। জাস্ট এতটুকু আইডেন্টিফাই করে ফেলাইতে পারলে আপনার অঙ্ক হয়ে গেছে। ফর্মুলা কি ছিল বলেন তো? টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই, টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন রুট ওভার, আচ্ছা রুটটা আমরা নাই দেই, রুটটা না দেই, 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার, 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হবে হচ্ছে টি নট ডিভাইডেড বাই টি। ঠিক আছে, টিটা নিচে চলে আসবে, এটা ওই পাশে চলে যাবে, এই পুরাটার স্কয়ার করে দিব, যেহেতু রুট সরায় ফেলাইছি, যেহেতু রুট সরায় ফেলাইছি তার জন্য এই পুরাটার স্কয়ার করে দিব। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখেন মানগুলা যদি বসাই তাহলে জিনিসপত্র কি আসে? মানগুলা বসাইলে জিনিসপত্র আসবে হচ্ছে এরকম, 1 মাইনাস টি নটের মান কত? টি নটের মান হচ্ছে 1, টি এর মান কত? টি এর মান হচ্ছে 2, তাহলে 1 মাইনাস 1/2 এর হোল স্কয়ার, এটা ইকুয়াল টু হচ্ছে ভি বাই সি এর হোল স্কয়ার। সাইড চেঞ্জ করে ফেলাইলাম একবারে, তাহলে 1 মাইনাস 1/4 করলে সেটা হয়ে যায় হচ্ছে ভাইয়া 3/4। 1 মাইনাস 1/4 করলে সেটা চলে আসবে 3/4। এই পুরাটা রুট করে দিব, এইটা হচ্ছে আপনার ভি বাই সি এর মান। ঠিক আছে, তাহলে ভি এর মান কত হবে বলেন তো? ভি এর মান আসবে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2 ইন্টু সি, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু সি, √3 ডিভাইডেড বাই 2 ইন্টু সি। সো আমরা মানে অঙ্কটা শুরুতেই বলছিলাম যে এই অঙ্কটা ঢাকা ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট। সো ডিইউতে যেহেতু ক্যালকুলেটর নাই, আমার একটু কষ্ট করে এই জিনিসটার মান মুখস্থ রাখা লাগবে যে √3/2 এটার ভ্যালু হচ্ছে ভাইয়া 0.86, √3/2 এটার ভ্যালু হচ্ছে 0.86। ধরেন যে ডিইউতে এই প্রশ্ন আসলো, আপনি এই পর্যন্ত ক্যালকুলেশন করছেন, অপশনে অপশনগুলো দেওয়া হচ্ছে দশমিকে, বাইর হয়ে কান্নাকাটি শুরু করবেন যে ভাই এই মান তো মুখস্থ করি নাই। এই কয়েকটা মান একটু মুখস্থ করা লাগবে। √3/2 এই জিনিসটা আপনাদের নতুন জিনিস না, এই জিনিস আরো পরে অনেক জায়গায় মুখস্থ করছেন। ত্রিকোণমিতির অঙ্কগুলা করার সময় সাইন কত ডিগ্রির মান ছিল? সাইন 60 ডিগ্রির মান ছিল হচ্ছে √3/2, cos 30 ডিগ্রির মান ছিল হচ্ছে √3/2। সো √3/2 এর ভ্যালুটা খুবই ইম্পর্টেন্ট, এই √3/2 এর ভ্যালুটা মুখস্থ রাখেন। √3/2 এর ভ্যালু হচ্ছে 0.86। ঠিক আছে, √3/2 এর ভ্যালু হচ্ছে 0.86, এই মানটা একটু মুখস্থ রাখা দরকার। ওকে, সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, কঠিন কোনো কিছু না। আপনি যদি টি আর টি নট আইডেন্টিফাই করতে পারেন তাহলে অঙ্ক হয়ে গেছে। কাজ হচ্ছে প্রথমে টি আর টি নট আইডেন্টিফাই করা, তাইলে হচ্ছে কাজ হয়ে গেছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা রিপিট করার পসিবিলিটি সবচেয়ে বেশি, এই প্রশ্ন রিপিট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়েন, ঠান্ডা মাথায় পড়া ঠান্ডা মাথায় সলভ করেন। রিপিট হইলে এই টাইপের প্রশ্ন রিপিট হবে, রিপিট হইলে এই টাইপের প্রশ্ন রিপিট হবে। দেখেন কি বলছে, পৃথিবীর পৃষ্ঠ হতে 250 আলোকবর্ষ দূরে একটি গ্রহের উপর গবেষণা করার জন্য একদল গবেষক 60 বছর বয়সী একটি প্রাণীকে এত বেগে চলমান নভোযানের মাধ্যমে ওই গ্রহে পাঠায়।
ওই প্রাণীর ভর হচ্ছে 20 কেজি, 1 আলোকবর্ষ, আচ্ছা এই জিনিসটা একটু খেয়াল রাখেন, আলোকবর্ষ কিন্তু ভাইয়া দূরত্বের একক, ঠিক আছে? আপনারা আলোকবর্ষ, এই কিছু গান টান আছে না যেখানে আলোকবর্ষ মনে করেন যে কি বলে সময় বুঝায়, আলোকবর্ষ দিয়ে সময় বুঝায়, আলোকবর্ষ দিয়ে আসলে দূরত্ব বুঝায়, ঠিক আছে? আলোকবর্ষ মানে হচ্ছে আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে, আলোকবর্ষ মানে হচ্ছে আলো 1 বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে। 1 আলোকবর্ষ মানে কত মিটার সেটা আপনার কাছে প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আর যদি প্রশ্নের মধ্যে দেওয়া না থাকতো, প্রশ্নের মধ্যে যদি দেওয়া না থাকতো তাইলে কেমনে বাইর করতাম? 1 লাইট ইয়ার, 1 লাইট ইয়ার, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে, আলো 1 বছরে কতটুকু দূরত্ব অতিক্রম করে। দেখেন আলোর বেগ কত? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸, তাই না? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার মানে 1 সেকেন্ডে সে দূরত্ব যায় এতটুকু। এখন 1 সেকেন্ডের দূরত্ব যদি এইটা হয়, একদিন মানে কত ভাইয়া? একদিন মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড, তাই না? একদিন মানে হচ্ছে ৮৬,৪০০ সেকেন্ড। আবার 1 বছরে দিন আছে কয়টা? 1 বছরে দিন আছে হচ্ছে ৩৬৫টা, ঠিক আছে? এই পুরা টার্মটুকু গুণ করবেন, এই পুরা টার্মটুকু গুণ করলে যা আসবে সেটাই হচ্ছে 1 আলোকবর্ষ। এটা আপনার কাছে প্রশ্নের মধ্যে কাজটা ইজি করে দেওয়া আছে, প্রশ্নের মধ্যে বইলেই দেওয়া আছে 1 আলোকবর্ষ সমান কত। যদি বলা না থাকতো তাহলে আমরা এমনি ম্যানুয়ালি বাইর করে নিতাম, হয়তো মান অল্প একটু এদিক সেদিক হইতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমরা ওইটাই ইউজ করব, ঠিক আছে? প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে আমরা ওইটাই ইউজ করব। কথা ক্লিয়ার? আচ্ছা, এবারে আসেন, প্রাণীটির গড় আয়ুষ্কাল বলা আছে হচ্ছে 100 বছর। ভাই আমি যেখান থেকে প্রশ্নটা তুলছি সেটাতে শুধুমাত্র যশোর বোর্ড 2022 লেখা ছিল, এই প্রশ্নটা আরো অনেক জায়গায় আসছে। আপনারা বিখ্যাত কাসিমের অঙ্ক, ইসাক স্যারের বই খুললেই দেখবেন কাসিমের অঙ্ক, এটা অনেক জায়গায় অনেকবার করে পরীক্ষায় আসছে। সো এই টাইপের প্রশ্নগুলা রিপিট হওয়ার পসিবিলিটি বেশি, যারা যারা ঢাকার বাইরে থাকবেন, ঢাকার বাইরের বোর্ডগুলোতে এই টাইপের প্রশ্নগুলো রিপিট হইতে পারে। দেখেন, উদ্দীপকের আলোকে চলন্ত অবস্থায় প্রাণীটির ভর কত হবে? গ নাম্বারটা আমার করে দেওয়া উচিত না, তারপরেও মানবতা দেখায় আপনাদের প্রতি করে দিতেছি। দেখেন গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে হচ্ছে যে গতিশীল অবস্থায় প্রাণীটির ভর কত। দেখেন প্রাণীটার স্থির ভর কত বলা আছে? প্রাণীটার স্থির ভর বলা আছে হচ্ছে 20 কেজি। ওই প্রাণীর ভর 20 কেজি, এটা দেখেন প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে, প্রাণীর ভর 20 কেজি। প্রাণীর ভর বলতে স্থির অবস্থার ভর বুঝাইতেছে। তাহলে স্থির অবস্থার ভর যদি 20 কেজি হয়, গতিশীল অবস্থার ভর তার মানে এম, এম বাইর করার ফর্মুলা কি শিখছিলাম? এম বাইর করার ফর্মুলা ছিল m0 ডিভাইডেড বাই √1 - v/c এর হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে মানগুলা বসায় দেন। m0 এর মান হচ্ছে 20, m0 এর মান হচ্ছে 20, রুটের ভিতরে 1 - v মানে কত? v মানে বলা আছে হচ্ছে ওই 0.6c, v মানে বলা আছে হচ্ছে 0.6c, নিচে আছে হচ্ছে c, এই পুরাটার স্কয়ার, ঠিক আছে? তাহলে এইটা ক্যালকুলেটরে বসায় দেখেন কত কেজি আসতেছে। 20 ডিভাইডেড বাই √1 - 0.6 এর হোল স্কয়ার, তাহলে এটা আসতেছে হচ্ছে 25, এটা আসতেছে হচ্ছে 25 কেজি। এই হচ্ছে অ্যান্সার। দেখেন কত সোজা প্রশ্ন, জাস্ট 3 লাইন ক্যালকুলেশন করলে 3 মার্ক, জাস্ট 3 লাইন ক্যালকুলেশন করলে 3 মার্ক। সো এই প্রশ্ন মানে এই চ্যাপ্টার ছাড়ার চিন্তা ভাবনা যারা যারা করতেছিলেন এই চ্যাপ্টারটা দয়া করে ছাইড়েন না, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করাটা ছাইড়েন না, এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঘ নাম্বারে আসেন। ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকের তথ্য অনুযায়ী চলমান প্রাণীটি জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে কিনা। তো এইটা কেমনে আইডেন্টিফাই করব? দেখেন তার গড় আয়ুষ্কাল বলে দেওয়া আছে হচ্ছে 100 বছর, গড় আয়ুষ্কাল বলা আছে হচ্ছে 100 বছর, গড় আয়ুষ্কাল বলা আছে হচ্ছে 100 বছর। সো সে যদি 100 বছরের আগে ওই গ্রহে যায় পৌঁছাইতে পারে তাহলে আমরা নরমালি ধরে নিব যে সে জীবিত অবস্থায় পৌঁছাইতে পারবে। যদি 100 বছরের আগে পৌঁছাইতে না পারে তাহলে বলবো জীবিত অবস্থায় পৌঁছাইতে পারবে না। তো এখন কাহিনী হচ্ছে যে আমরা এই জিনিসটা হিসাব করব কেমনে? দেখেন সে 250 আলোকবর্ষ দূরে গেছে, 250 আলোকবর্ষ দূরে। তাহলে প্রথমেই আসেন তার অতিক্রান্ত দূরত্বটা আগে একটু হিসাব করে নিই। দেখেন তো এই কথা লেখা যায় কিনা? হয়ে গেল এটা। আচ্ছা দেখেন এই কথা লেখা যাবে কিনা ঘ নাম্বারের জন্য? ঘ নাম্বারের জন্য এই কথা তো ডেফিনেটলি লেখা যাবে যে দূরত্ব s দিয়া প্রকাশ করি, তাহলে s ইকুয়াল টু কত আসবে? দেখেন সে গেছে 250 আলোকবর্ষ, আর 1 আলোকবর্ষ মানে হচ্ছে এত মিটার, তাহলে 250 × 9.4 × 10⁻15, 250 × 9.4 × 10⁻15 মিটার, ঠিক আছে? তাহলে তার দূরত্বটা কত সেটা একটু হিসাব করে ফেলান। প্রথমে তার দূরত্বটা কত এটা আগে একটু হিসাব করে ফেলান। 9.4 × 10⁻15 × 250, দূরত্বটা কত আসে সেটা আগে একটু দেখেন। দূরত্বটা আসবে হচ্ছে 9.4 × 10⁻15, 9.4 × 10⁻15 × 250, তাহলে এই দূরত্ব আসবে হচ্ছে 2.35 × 10⁻18, 2.35 ×
10⁻18 মিটার, 2.35 ইন্টু 10⁻18 মিটার। ঠিক আছে, এখন দেখেন সে তো গেছে আসলে সমবেগে, তাই না? সে যাইতেছে হচ্ছে একটা সমবেগে। সো সমবেগে গেলে সেই ক্ষেত্রে তার ঘটনা আসলে কি ঘটবে? সমবেগের ক্ষেত্রে আল্লাহর দুনিয়ায় ফর্মুলা একটাই এক্সিস্ট করে, সেটা হচ্ছে ভাইয়া s = vt। s = vt। তাহলে দেখেন s এর মান আপনি জানেন, s এর মান হচ্ছে 2.35 ইন্টু 10⁻18। v এর মানটা কত দেখেন তো ভাইয়া, সে কত বেগে গতিশীল ছিল? সে 0.6c বেগে গতিশীল ছিল। সে 0.6c বেগে গতিশীল ছিল। সো 0.6c বেগে গতিশীল থাকলে v এর জায়গায় বসাবো 0.6 ইন্টু 3 ইন্টু 10⁸ ইন্টু t এর মান। t এর মানটা আমরা জানি না। সো t এর মানটা আগে বাইর করেন যে t এর মান কত আসে। দেখেন t এর মান কত আসে, t এর মান কত আসবে? 2.35 ইন্টু 10⁸, 2.35 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই 0.6 ইন্টু 3 ইন্টু 10⁸। সো এই মানটা আসবে হচ্ছে 1.306 ইন্টু 10⁻10, 1.306 ইন্টু 10⁻10 সেকেন্ডে আসবে। কারণ আপনি দেখেন এস এর মানটা মিটারে বসাইছেন, ভি এর মানটা মিটার পার সেকেন্ডে বসাইছেন, তাহলে সেই ক্ষেত্রে টি এর মানটা কিসে আসবে? টি এর মানটা আসবে হচ্ছে সেকেন্ডে। টি এর মানটা আসবে হচ্ছে সেকেন্ডে। সো টি এর মান সেকেন্ডে আসলে এই সেকেন্ডটারে আমরা নিয়ে যাব হচ্ছে বছরে, সেকেন্ডটারে নিয়ে যাব হচ্ছে বছরে। তাহলে সেকেন্ডকে বছরে নিব কেমনে? প্রথমে সেকেন্ডটারে যদি আমরা 3600 দিয়ে ভাগ করি তাহলে যাবে হচ্ছে ঘন্টায়। একদিন মানে হচ্ছে 24 ঘন্টা, একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টার থেকে দিনে 24 দিয়ে ভাগ করলে দিনে গেছে, তারপরে ওটারে আবার হচ্ছে 365 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আসবে হচ্ছে 413.988, 413.98 বা 99 লেখেন, 413.99 বছর, 413.99 বছর, 413.99 বছর। ঠিক আছে, প্রথমে অ্যান্সারটা আসছিল সেকেন্ড ইউনিটে, তারপরে এটারে কি করছি, তারপরে এটারে হচ্ছে বছরে নিয়ে গেছি। প্রথমে অ্যান্সার আসছিল সেকেন্ড ইউনিটে, তারপরে এটারে হচ্ছে বছরে নিয়ে গেছি। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে ভাইয়া এই যে সময়টা আমরা বের করছি, এটা তো টি এর মান। এই সময়টা আমরা পরিমাপ করছি, আমরা এই সময়টা পরিমাপ করছি কোন জায়গায় বৈশা? আমরা এই সময়টা পরিমাপ করছি হচ্ছে পৃথিবীতে বৈশা। বাট ওই প্রাণীর কাছে কিন্তু সময়টা এত বইলা মনে হবে না, তার কাছে হয় কম মনে হবে না বেশি মনে হবে। তাহলে আসেন দেখি কম মনে হয় না বেশি মনে হয়। মানে আমার কাছে তো টি এর মান জানা আছে, এখন আমার কাজ হচ্ছে টি নট এর মানটা একটু খুঁজে বের করা। টি এর মান জানা আছে, টি নট এর মানটা একটু খুঁজে বের করা। তাহলে দেখেন টি নট ইকুয়াল টু কত শিখে আসছি বলেন? টি নট ইকুয়াল টু শিখি না, আমরা ফর্মুলা শিখছি হচ্ছে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই √1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে টি নট ইকুয়াল টু কত লেখা যাবে? টি নট এটা ইকুয়াল টু টি ইন্টু √1 মাইনাস ভি বাই সি এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে টি এর মানটা কত দেখেন তো? টি এর মান হচ্ছে 413.99। রুটের ভিতরে থাকবে হচ্ছে 1 মাইনাস ভি মানে হচ্ছে 0.6c। তাহলে ভি এর জায়গায় বসাই দেন 0.6c, নিচে আছে হচ্ছে সি এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন টি নট এর মানটা কত বছর আসে? টি নট এর মানটা কত বছর আসে? 413.99, রুটের ভিতরে 1 মাইনাস 0.6 এর হোল স্কয়ার। 413.99 ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস 0.6 এর হোল স্কয়ার। তাহলে এইটা আসবে হচ্ছে আপনার 331.192, 331.192 বছর, 331.192 বছর। ঠিক আছে, এখন কাহিনী হচ্ছে যে সে রওনা দিছিল কত বছর বয়সে? রওনা দিছিল হচ্ছে ভাইয়া 60 বছর বয়সে। রওনা দিছিল 60 বছর বয়সে, যাইতে তার আরো 331.192 বছর সময় লাগছে। রওনা দিছিল 60 বছর বয়সে, যাইতে আরো সময় লাগছে এত, তাইলে পৌঁছাতে মোট সময়, আচ্ছা এমনি লেখেন পৌঁছানোর সময় তার বয়স, পৌঁছানোর সময় প্রাণীটির বয়স, পৌঁছানোর সময় প্রাণীটির বয়স। বলেন পৌঁছানোর সময় বয়স কত হবে? 60 বছর বয়সে রওনা দিছিল, যাইতে আরো সময় লাগছে হচ্ছে 331.192 বছর। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে মোট কত লাগতেছে?
60 প্লাস 331, তাহলে এটা আসবে হচ্ছে 391, 391.192 বছর, 391.192 বছর। এখন বলেন তার গড় আয়ুষ্কাল কত? গড় আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। পৌঁছানোর সময় তার বয়স কত? 391 সামথিং। তাহলে সে কি আসলে জীবিত অবস্থায় পৌঁছাবে? না। তাহলে লেখেন সুতরাং প্রাণীটি জীবিত অবস্থায় পৌঁছাবে না। সুতরাং প্রাণীটি জীবিত অবস্থায় পৌঁছাবে না। জীবিত অবস্থায় পৌঁছাবে না। জীবিত পৌঁছাবে না। জীবিত পৌঁছাবে না। ঠিক আছে, খুবই সুন্দর একটা অঙ্ক। এই অঙ্কটা আসলে ম্যাক্সিমাম পোলাপানি ভুল করে দিয়ে আসে, বা অনেক পোলাপানি আসলে বুঝেই না। সো এই কাজটুকু আসলে করার উচিত না। ঠিক আছে, খুবই সিম্পল একটা জিনিস, খুবই নর্মাল একটা জিনিস, খুবই সিম্পল, খুবই নর্মাল একটা জিনিস। সো এইটা আসলে আশা করি যে পারবেন, এইটা আশা করি যে পারবেন। ওকে, সো এবারে আসেন তারপরেরটাতে, এবারে আসেন তারপরেরটাতে। এরপরেরটাতে কি বলছে? এরপরেরটাতে বলতেছে হচ্ছে একজন মহাশূন্যচারী 25 বছর বয়সে এত বেগে গতিশীল একটি মহাকাশ যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফেরত এলেন। মহাশূন্যচারী ভূপৃষ্ঠে এসে তার 45তম জন্মদিন পালন করবে, এ কথার গাণিতিক সত্যতা যাচাই করো। আচ্ছা, সুন্দর প্রশ্ন। এটা আমি আসলে পড়াই দিতাম না, কিন্তু তারপরেও এটা একটু পড়াই দেই, এটা মনে মনে প্যাচ লাগাইতে পারেন মনে হইতেছে। 25 বছর বয়সে, 25 বছর বয়সে সে রওনা দিছে। তার মানে এই 25 বছরে কিন্তু কোনো আপেক্ষিকতা কাজ করে নাই। কত বেগে রওনা দিছে? এত বেগে রওনা দিছে। মহাশূন্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেছে। পৃথিবীর হিসাবে তিনি 30 বছর মহাকাশে কাটিয়ে, পৃথিবীর হিসাবে সে 30 বছর কাটায় আসছে। পৃথিবীর হিসাবে 30 বছর কাটায় আসছে। পৃথিবীর হিসাবে সে 30 বছর কাটায় আসছে। সো পৃথিবীর হিসাবে যদি 30 বছর কাটায় আসে, পৃথিবীর কাটানো সময়, পৃথিবীর হিসাবের সময়, এই পৃথিবীর হিসাবের সময়কে আমরা কি দিয়া প্রকাশ করি? শুধুমাত্র টি দিয়া প্রকাশ করি। পৃথিবীর সময়টাকে আমরা কি দিয়া প্রকাশ করি? শুধুমাত্র টি দিয়া প্রকাশ করি। তাহলে টি এর ভ্যালু আমার কাছে দেওয়া আছে হচ্ছে 30 বছর। টি এর ভ্যালু দেওয়া থাকলে আসেন টি নট এর ভ্যালুটা একটু বের করি। ফর্মুলা কি ছিল ভাইয়া? ফর্মুলা ছিল হচ্ছে টি ইকুয়াল টু টি নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে টি নট ইকুয়াল টু কত লেখা যাবে? টি নট ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে টি ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে মানগুলা বসায় দেন। টি মানে কত? টি মানে হচ্ছে 30, টি মানে হচ্ছে 30, রুটের ভিতরে থাকবে হচ্ছে 1 মাইনাস ভি। ভি মানে কত ভাইয়া? ভি মানে হচ্ছে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাহলে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 8। নিচে আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। এই পুরাটার স্কোয়ার, এই পুরাটার স্কোয়ার। তাহলে এখান থেকে টি নটের মানটা বের করেন, এখান থেকে টি নটের মানটা বের করেন, যে সে আসলে তার হিসাবে কত বছর মহাকাশে কাটায় আসছে। ঠিক আছে, সে আসলে তার হিসেবে কত বছর মহাকাশে কাটায় আসছে, এই মানটা বের করেন। ঠিক আছে, দেখেন কত আসে। 30 ইন্টু রুটের ভিতরে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তার মানে 1.8 ডিভাইডেড বাই 3, এই পুরাটার স্কোয়ার। তাহলে এটা আসবে হচ্ছে 24 বছর। এই টি নটের মানটা আসবে হচ্ছে 24 বছর। 30 বছর কাটাইছে পৃথিবীর হিসেবে, তার হিসেবে কয় বছর কাটাইছে? তার হিসেবে কাটাইছে হচ্ছে 24 বছর। ঠিক আছে, তাহলে এবার বলেন তার বর্তমান বয়স কত? লেখেন পৃথিবীতে ফিরে, পৃথিবীতে ফিরে পৃথিবীতে ফিরে তার বর্তমান বয়স, তার বর্তমান বয়স বললেই বুঝে নিতে হবে যে তার হিসেবে তার বর্তমান বয়স, এটা কিন্তু পৃথিবীর হিসেবে না। পৃথিবীতে ফিরে তার বর্তমান বয়স কত হবে? দেখেন সে রওনা দিছিল 25 বছর বয়সে, রওনা দিছিল 25 বছর বয়সে, আরো 24 বছর সে মহাকাশে কাটায় আসছে, আরো 24 বছর সে মহাকাশে কাটায় আসছে। তাহলে অ্যান্সার কত আসে? দেখেন অ্যান্সার আসে হচ্ছে 49 বছর। ঠিক আছে, তার মানে পৃথিবীতে ফিরে আইসা তার বয়স হবে হচ্ছে 49। পৃথিবীতে ফিরে আইসা যদি বয়স 49 বছর হয়, সে কি 45তম জন্মদিন পালন করতে পারবে? পারবে না। সে 45তম জন্মদিন মহাকাশেই পালন করে আসছে। ঠিক আছে, 45তম জন্মদিন মহাকাশেই পালন করে আসছে। তাহলে অ্যান্সার হবে সুতরাং 45তম জন্মদিন পালন করতে পারবে না, মানে 45তম জন্মদিন পৃথিবীতে পালন করতে পারবে না। 45তম জন্মদিন পৃথিবীতে পালন করতে পারবে না, পৃথিবীতে
পালন করতে পারবে না। ঠিক আছে, অঙ্কটা সুন্দর অঙ্ক। এই সেম টাইপের একটা অঙ্ক কিন্তু আপনারা করে আসছেন, যে 25 বছর বয়সে রওনা দিছে, 30 বছর পরে পৃথিবীতে ফেরত আসছে, জিজ্ঞেস করছিল হচ্ছে তার বর্তমান বয়স কত। এখানে ওই প্রশ্নটাই একটু ঘুরায় জিজ্ঞেস করছে যে 45তম জন্মদিন পালন করতে পারবে কিনা। প্রশ্ন কিন্তু সেম, জাস্ট একটু ঘুরায় জিজ্ঞেস করছে, আর অন্য কোনো কিছু না। প্রশ্ন সেম, জাস্ট একটু ঘুরায় জিজ্ঞেস করছে। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট ঘনত্বের পরিবর্তন। এই টপিক লেখা, এইটার পাশে 5 স্টার দিয়ে রাখেন। টপিক লেখা, এটার পাশে 5 স্টার দিয়ে রাখেন। এটা আসছিল হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে। বরিশাল বোর্ড 2022 সালে আসছিল। বরিশাল বোর্ড 2022 সালে আসছিল। আচ্ছা, তো সিনারিওটা আগে একটু খেয়াল করেন। সিনারিওটা আসলে কিরকম? সিনারিওটা হচ্ছে এরকম যে একটা তামার কি জানি আছে, তামার কিছু একটা আছে, মনে করেন যে এরকম তামার একটা টুকরা আছে। ঠিক আছে, এরকম একটা তামার টুকরা আছে, এরকম একটা তামার টুকরা আছে, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে। তামার টুকরার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, মানে এটা একটা ত্রিমাত্রিক ঘনবস্তু আর কি। ঠিক আছে, এখানে তো আর আমরা ত্রিমাত্রিক ঘনবস্তু আঁকতে পারবো না, সো এখানে একটা ঘনক আঁকলাম। ঠিক আছে, এখানে এরকম একটা ঘনক আঁকলাম। সো এই ঘনকটার ভর হচ্ছে 0.5 কেজি। 0.5 কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। স্থির অবস্থায় তামার ঘনত্ব বলা আছে প্রস্থ ও বেধ আপেক্ষিকতার বিবেচনায় না এনে, বেধ মানে হচ্ছে উচ্চতা, প্রস্থ ও উচ্চতা আপেক্ষিকতার বিবেচনায় না এনে রকেটে তামার ঘনত্বের শতকরা কিরূপ পরিবর্তন হবে। এখানে দেখেন অনেকগুলা হিন্ট বলছে। প্রস্থ ও বেধ আপেক্ষিকতার বিবেচনায় না এনে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে রকেটটা শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে। রকেটটা শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে, এর জন্যই প্রস্থ আর উচ্চতার কিন্তু কোনো পরিবর্তন আসবে না। প্রস্থ আর উচ্চতার কোনো পরিবর্তন আসবে না কেন? কারণ রকেট শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে। রকেট শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর গতিশীল হয়েছে, এর জন্য প্রস্থ ও বেধ আপেক্ষিকতার বিবেচনায় না এনে রকেটে তামার ঘনত্বের শতকরা পরিবর্তন কিরকম হবে। আচ্ছা, তো এখন একটা জিনিস একটু খেয়াল করেন ভাইয়া, আমরা ফর্মুলা কি শিখছিলাম বলেন তো? ঘনত্বের কি কোনো ফর্মুলা শিখছিলাম? ঘনত্বের কোনো ফর্মুলা আমরা শিখি নাই। ঘনত্বের সাথে সম্পর্ক আছে কার, বা ঘনত্বের ফর্মুলা কি? ঘনত্বের ফর্মুলা হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি, তাই না? রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি। তাহলে আমি যদি স্থির অবস্থার ঘনত্ব বের করতে চাই, তাহলে আমরা এইখানে সুন্দর মতো রো নট ইকুয়াল টু এম নট ভি নট লিখতে পারি, তাই না? স্থির অবস্থার ঘনত্ব যদি বাইর করতে চাই, তাহলে রো নট এটা ইকুয়াল টু কত লেখা দিতে পারবো? রো নট এটা ইকুয়াল টু লেখা দিতে পারবো হচ্ছে এম নট ডিভাইডেড বাই ভি নট। কারো কোনো আপত্তি আছে? থাকা উচিত না। আচ্ছা, এবার দেখেন এখান থেকে ভি নটের জায়গায়, ভি নটের জায়গায় দেখেন তো আপনি আবার কত বসাইতে পারেন? ভি নট আয়তন। আয়তন কেমনে হিসাব করে? আয়তন হিসাব করে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলেই তো আয়তন পাওয়া যায়, তাই না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা গুণ করলেই আয়তন পাওয়া যায়। দেখেন আমরা কিন্তু এখানে বি নট এইচ নট এরকম কোনো কিছু লেখি নাই, কারণ প্রস্থ আর উচ্চতা এইটা হচ্ছে আমার হিসাবের বাইরে। প্রস্থ আর উচ্চতা এইটা হচ্ছে আমার হিসাবের বাইরে। আমি শুধুমাত্র কোন বরাবর আপেক্ষিকতা কাজ করাইতেছি? দৈর্ঘ্য বরাবর। আপেক্ষিকতা কাজ করতেছে হচ্ছে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর। এইটা কিসের হিসাব গেল? এই হিসাবটা হচ্ছে স্থির অবস্থার জন্য। এই হিসাবটা হচ্ছে কিসের জন্য? এই হিসাবটা হচ্ছে স্থির অবস্থার জন্য। এই প্রশ্নটা আমার এখনো মনে আছে, বুয়েট 2019-20 সালে আমরা যখন রিটেন পরীক্ষা দেই, 2019-এ রিটেন পরীক্ষায় এই প্রশ্ন আসছিল, ঘনত্বের কিরকম পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো প্রশ্নগুলো আসলে রিপিট করে বা একটার সাথে আরেকটা সামঞ্জস্যপূর্ণ। তাহলে খেয়াল করেন, যদি গতিশীল অবস্থার ঘনত্ব আমি বাইর করতে চাই, গতিশীল অবস্থার ঘনত্ব আমি লিখবো হচ্ছে এম বাই ভি, কারণ গতিশীল অবস্থার গুলারে আমরা নট দিয়ে প্রকাশ করি না। গতিশীল অবস্থার গুলারে আমরা নট দিয়ে প্রকাশ করি না। তাহলে গতিশীল অবস্থার ঘনত্ব রো ইকুয়াল টু কত হবে? শুধুমাত্র এম বাই ভি। এখন বলেন ভি এর জায়গায় আমি আবার কত বসায় ফেলাইতে পারি ভাইয়া? ভি এর জায়গায় কত বসাইতে পারবো? ভি এর জায়গায় বসাইতে পারবো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কিন্তু এই যে দৈর্ঘ্যটা বসাইতে হবে, এই দৈর্ঘ্য কিন্তু ভাইয়া গতিশীল অবস্থার দৈর্ঘ্য বসাইতে হবে, তাই না? এখানে কিন্তু আর এল নট বসানো যাবে না। প্রস্থ উচ্চতার কোনো পরিবর্তন হবে না, সেটা ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু দৈর্ঘ্যের পরিবর্তন হয়ে যাবে। দৈর্ঘ্যের কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। তো এখন খেয়াল করেন ঘটনা কি ঘটতেছে। একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিব, একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিব। তাহলে আসেন একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিই, একটা দিয়ে আরেকটারে ভাগ করে দিই। সো একটা দিয়ে যদি আরেকটারে ভাগ করি, তাহলে দেখেন তো সিনারিও কিরকম আসে। একটা দিয়ে আরেকটারে ভাগ করেন, বলেন কোনটা দিয়ে কোনটারে ভাগ করবো? আচ্ছা, একটা দিয়ে আরেকটারে করলেই হয়েছে, সমস্যা নেই। ধরেন যে রো ডিভাইডেড বাই রো নট করতেছি, রো ডিভাইডেড বাই রো নট। তাহলে রো ডিভাইডেড বাই রো নট করলে এখান থেকে এম বাই
এল ইন্টু বি ইন্টু এইচ এটা থাকে। আর রো নট যখন করবেন, রো নট যখন ভাগ করবেন তখন এই পুরো রাশিটা উল্টায় যাবে। তার মানে আমার কাছে থাকবে হচ্ছে এল নট ইন্টু বি ইন্টু এইচ ডিভাইডেড বাই এম নট, এই জিনিসপত্র থাকবে। ঠিক আছে, আমার কাছে জিনিসপত্র থাকবে হচ্ছে এইটা। তাহলে এবার খেয়াল করে দেখেন, এখান থেকে কিছু জিনিসপত্র একটু কাটাকাটি যায়, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, বি বি কাটে, এইচ এইচ কাটে। ঠিক আছে, তাহলে আমার এখানে আর কি কি থাকতেছে দেখেন তো। আমার এখানে থাকতেছে এম ডিভাইডেড বাই এম নট, এম ডিভাইডেড বাই এম নট ইন্টু এল নট ডিভাইডেড বাই এল, এল নট ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এই জিনিসপত্র থাকতেছে। এখন খেয়াল করে দেখেন ভাইয়া, এম এর পরিবর্তে, এম এর পরিবর্তে আমি আবার সুন্দর মতো এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাই দিতে পারি, তাই না? এম এর পরিবর্তে, এম তো গতিশীল অবস্থার ভর, তাহলে গতিশীল অবস্থার ভর বাইর করার ফর্মুলা কি ছিল? এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর নিচে একটা এম নট আছে, নিচে একটা এম নট আছে। এল নট বের করার ফর্মুলা, সরি, এল নট তো এল নটের মতোই থাকবে। এল বের করার ফর্মুলা কি ছিল ভাইয়া? এল বের করার ফর্মুলা ছিল হচ্ছে এল নট ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। কথা ঠিক আছে? জিনিসপত্র দেখতে হইল হচ্ছে এইরকম। তাহলে এবার খেয়াল করে দেখেন, এখান থেকে আবার কিছু জিনিসপত্র কাটাকাটি যায়, এল নট কাটে, এম নট কাটে। ঠিক আছে, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই দুইজন গুণ হইলে রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে, রুট ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে আমার কাছে থাকবে হচ্ছে 1 বাই 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার, 1 মাইনাস 1 বাই, সরি 1 বাই 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার। এটা কিসের ভ্যালু? এটা হচ্ছে রো ডিভাইডেড বাই রো নট এর ভ্যালু, এটা হচ্ছে রো ডিভাইডেড বাই রো নট এর ভ্যালু। তাহলে বলেন রো এর ভ্যালু কত হবে? রো ইকুয়াল টু হবে রো নট ডিভাইডেড বাই, রো ইকুয়াল টু রো নট ডিভাইডেড বাই 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটা যেহেতু রিসেন্টলি পরীক্ষায় অনেক বেশি আসতেছে, এমসিকিউ এর জন্য এই ফর্মুলাটা মনে রাখতে পারেন, এমসিকিউ এর জন্য এই ফর্মুলাটা মনে রাখতে পারেন। এমসিকিউ তে আসলে ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করতে পারবেন, এখানে কিন্তু আবার রুটটা নাই। ঠিক আছে, এখানে কিন্তু রুটটা নাই। রো হচ্ছে গতিশীল অবস্থার ঘনত্ব, রো নট হচ্ছে স্থির অবস্থার ঘনত্ব, ভি হচ্ছে বস্তুর বেগ। ঠিক আছে, ফর্মুলাটা মনে রাখতে পারেন এমসিকিউ এর জন্য, ফর্মুলাটা মনে রাখতে পারেন এমসিকিউ এর জন্য। সিকিউ তে আসলে সাজেশন থাকবে যে ভাইয়া দয়া করে পুরাটা করে দেখাবেন, কারণ 4 মার্কের অঙ্ক আসতেছে বা 10 মার্কের অঙ্ক আসতেছে, আপনারা হচ্ছে খালি এই সূত্র লেখা অঙ্ক করে দিবেন আর আপনারা ফুল মার্ক দিয়ে দিবে, এটা আসলে এক্সপেক্ট করাটা ঠিক না। সো আলটিমেটলি পুরাটা করে দেখাবেন, আর এমসিকিউ তে আসলে এই পর্যন্ত মানে এই সূত্র দিয়ে ডাইরেক্ট বসাই দিলেই হবে। তাহলে আসেন মানগুলা বসাই দেই। রো নটের ভ্যালু আমার কাছে বলা আছে, গতিশীল স্থির অবস্থার ঘনত্ব কত? স্থির অবস্থার ঘনত্ব হচ্ছে 8960 কেজি পার মিটার কিউব। নিচে আছে হচ্ছে 1 মাইনাস ভি বাই সি, ভি মানে কত ভাইয়া দেখেন তো? ভি মানে হচ্ছে 0.6 সি, ভি মানে হচ্ছে 0.6 সি, নিচে আছে হচ্ছে একটা সি, এই পুরাটার স্কয়ার। তাহলে দেখেন এটা কত আসতেছে, এখানে কিন্তু রুট ওভারটা নাই, এটা একটু খেয়াল রাখেন। 8960 ডিভাইডেড বাই 1 মাইনাস 8960 ডিভাইডেড বাই 1 মাইনাস 0.6 সি এর হোল স্কয়ার, তাহলে 0.6 এর হোল স্কয়ার, তাহলে এটা আসবে হচ্ছে 14000, এটা আসবে হচ্ছে 14000 কেজি পার মিটার কিউব, 14000 কেজি পার মিটার কিউব। সো এইটা হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার, এইটা হচ্ছে আপনাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা মোটেও কঠিন না, জাস্ট এতটুকু মাথার মধ্যে রাখবেন যে বস্তু যেই বরাবর গতিশীল শুধুমাত্র ওই বরাবর আপেক্ষিকতা কাজ করে। খালি এতটুকু মাথায় রাখবেন, বস্তু যেই বরাবর গতিশীল শুধুমাত্র ওই বরাবর আপেক্ষিকতা কাজ করে। প্রস্থ আর বেধ আপেক্ষিকতার বিবেচনায় আনতে বলে নাই, তার মানে বস্তু গতিশীল হইছে শুধুমাত্র কোন বরাবর? বস্তু গতিশীল হইছে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর, বস্তু গতিশীল হইছে শুধুমাত্র দৈর্ঘ্য বরাবর। কথা কি বুঝছি? ওকে, এবার আসেন ভর শক্তি সম্পর্ক, এই টপিকটার থেকে অঙ্ক আসবেই মাস্ট। ভর শক্তি সম্পর্ক এই টপিকটার থেকে মাস্ট অঙ্ক আসবে। সো এই সূত্রটা একটু আলাদা করে বক্স করে রাখেন, এই সূত্রটা একটু আলাদা করে বক্স করে রাখেন। ই ইকুয়াল টু এমসি স্কয়ার, আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র, ই ইকুয়াল টু এমসি স্কয়ার। আবার ই ইকুয়াল টু এই জিনিসটাও লেখা যায়, এই জিনিসটাও লেখা যায়। এম নটটা হচ্ছে স্থির অবস্থার ভর, সি হচ্ছে আলোর বেগ, পি দিয়া প্রকাশ করে হচ্ছে ভাইয়া ভরবেগ, পি দিয়া প্রকাশ করতেছে হচ্ছে ভরবেগ। ঠিক আছে, এই সূত্রটার থেকে ডিউতে রিসেন্টলি একটা অঙ্ক আসছিল, আমি অঙ্কটা করাই দিতেছি, এটা নিয়ে টেনশন নাই। আগে হচ্ছে এই জিনিসপত্রগুলা তুইলা ফেলান,
আগে হচ্ছে এই জিনিসপত্রগুলা তুইরা ফেলান। ঠিক আছে, আচ্ছা এবার আসেন এখান থেকে কি কি জিনিসপত্র হইছে দেখেন। মোট শক্তি ই মানে হচ্ছে দুইটা জিনিসের যোগফল, একটা হচ্ছে স্থির অবস্থার শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি, মানে বি বেগে যখন সে গতিশীল হইতেছে সেইটার গতিশক্তি আর স্থির অবস্থার শক্তি, এই দুইটারে যোগ করলে হচ্ছে মোট শক্তি পাওয়া যাবে। এখন দেখেন ই নটের জায়গায় আমি তো এম নট সি স্কোয়ার বসাই দিতে পারি, ই কে এর মতো থাকলো আর এম সি স্কোয়ার থাকলো, তার মানে এম নট সি স্কোয়ারটারে ওই পাশে পাঠাই দেওয়া যায়, ওই পাশে পাঠাই দিলে এই জিনিসটা আসে। এইটা দেখবেন যে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগতেছে অনেক বেশি, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগতেছে অনেক বেশি। অনেক সময় বলে যে একটা বস্তু এত বেগে গতিশীল হইছে, তাহলে এটার গতিশক্তি কত, ঠিক আছে, এটার গতিশক্তি কত, তাহলে গতিশক্তির ফর্মুলা কি, গতিশক্তির ফর্মুলা হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার, গতিশক্তির ফর্মুলা হচ্ছে এম মাইনাস এম নট সি স্কোয়ার। আর এম সি স্কোয়ার কখন, এম সি স্কোয়ার হচ্ছে শুধুমাত্র যখন বলবে মোট শক্তি, মোট শক্তি বললে এম সি স্কোয়ার, গতিশক্তি বললে এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, মনে থাকবে? ওকে, এইটুকু মনে থাকলে এবার আসেন অঙ্ক করে ফেলাই। সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার গতি শক্তি ও মোট শক্তি নির্ণয় করো। সি বাই রুট থ্রি বেগে চলমান একটি কণার গতি শক্তিও বাইর করতে বলছে, মোট শক্তিও বাইর করতে বলছে, দুইটা জিনিস বাইর করতে বলছে, গতি শক্তি বাইর করতে বলছে, আরেকটা জিনিস বাইর করতে বলছে হচ্ছে মোট শক্তি। গতি শক্তি বাইর করতে বলছে, আরেকটা জিনিস বাইর করতে বলছে হচ্ছে মোট শক্তি। ঠিক আছে, তাহলে আসেন অঙ্ক করি। দেখেন যখন গতিশক্তি বাইর করতে বলবে, যখন গতিশক্তি বাইর করতে বলবে, গতিশক্তি বাইর করার ফর্মুলা কি ছিল, এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার, তাই তো, এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। গতিশক্তি বাইর করার ফর্মুলা হচ্ছে এম মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। তাহলে এবার আসেন মানগুলা বসাই। এম তো গতিশীল অবস্থার ভর, তাহলে গতিশীল অবস্থার ভর বাইর করার ফর্মুলা কি, এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার মাইনাস এম নট, এই পুরাটার সাথে গুণাকারে আছে হচ্ছে সি স্কোয়ার। তাহলে এম নট কমন নিয়ে ফেলানো যায়, কারণ আমার কাছে বস্তুটার ভর কত সেটা বলা নাই, সো এম নট আমি কমন নিয়ে ফেলাইলাম। এম নট কমন নিয়ে ফেলাইলে আপনার কাছে কি থাকে দেখেন তো, আপনার কাছে থাকে হচ্ছে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি, ভি মানে হচ্ছে সি বাই রুট থ্রি, তো সি বাই রুট থ্রি এর স্কোয়ার করলে সেটা আসলে আলটিমেটলি 1 বাই 3 হয়ে যাবে, ঠিক আছে, সি সি কাইটা চলে যাবে, আলটিমেটলি 1 বাই রুট থ্রি এর স্কোয়ার করলে শুধুমাত্র 1 বাই 3 থাকবে, মাইনাস দিয়ে একটা 1 থাকতেছে, ইনটু দিয়ে একটা সি স্কোয়ার থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা দেখেন কত আসে, মানগুলা জাস্ট বসাই দিছি, ভি এর জায়গায় সি বাই রুট থ্রি বসাইলে সি সি কাইটা চলে যায়, 1 বাই রুট থ্রি থাকে, সো 1 বাই রুট থ্রি এর স্কোয়ার করলে সেটা 1 বাই 3 হয়ে যাইতেছে। তাহলে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 1 বাই 3, পুরাটার থেকে আবার একটা মাইনাস 1 আছে, ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে একটু কমপ্লিকেটেড মান আসতেছে 0.225, 0.225 এম নট সি স্কোয়ার জুল, 0.225 এম নট সি স্কোয়ার জুল। ঠিক আছে, ভগ্নাংশে রাখলে একটু -2 প্লাস রুট 6 ডিভাইডেড বাই 2 এরকম কিছু একটা আসে, সো ওইটা রাখার দরকার নাই, আপনি দশমিকেই রাখেন, সমস্যা নেই। আচ্ছা এবার খেয়াল করেন, এরপরে আপনার কাছে আবার জানতে চাইছে হচ্ছে মোট শক্তি, সো মোট শক্তি তো আর ভাই আমি করে দিব না, মোট শক্তি বের করার ফর্মুলা কি, মোট শক্তি বের করার ফর্মুলা হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ই ইকুয়াল টু হচ্ছে এম সি স্কোয়ার। এখন এম এর জায়গায় আবার সুন্দর মতো এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাই দেওয়া যায়।
এম এর জায়গায় এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার বসাই দিব, সাথে আছে হচ্ছে সি স্কোয়ার। তাহলে একটা এম নট সি স্কোয়ার থাকে, এম নট সি স্কোয়ার থাকে ইনটু দিয়ে 1 বাই 1 মাইনাস 1 বাই 3 থাকে, 1 বাই 1 মাইনাস 1 বাই 3। ঠিক আছে, এম নট সি স্কোয়ার রাইখা দিলাম। ভি এর জায়গায় যদি মান বসাই, ভি এর জায়গায় মান বসাইলে তারপর হচ্ছে জিনিসপত্রগুলো ইয়া করব। দেখেন কত আসতেছে, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বাই 3, তাহলে এটা আসবে হচ্ছে 3/2। তাহলে এটা যদি দশমিকেই রাখি 1.5 এম নট সি স্কোয়ার, 1.5 এম নট সি স্কোয়ার জুল। ঠিক আছে, এটাই হচ্ছে একটা কণার গতিশক্তি আর মোট শক্তি বের করার ফর্মুলা। এটা ঘ নাম্বারে আসার পসিবিলিটি অনেক বেশি, এটা ঘ নাম্বারে আসার পসিবিলিটি অনেক বেশি। জিজ্ঞেস করতে পারে এরকম যে কণার গতিশক্তি বেশি হবে নাকি মোট শক্তি বেশি হবে, গতিশক্তি বেশি হবে নাকি মোট শক্তি বেশি হবে। দেখাই যাইতেছে মোট শক্তি বেশি, কারণ মোট শক্তির মধ্যে তো গতিশক্তিটাও ইনক্লুডেড, আবার হচ্ছে স্থির অবস্থার শক্তিও ইনক্লুডেড, দুইটা ইনক্লুড করে তো মোট শক্তি। সো এটা একটু ক্যালকুলেট করে জাস্ট দেখাইতে হবে, এটা জাস্ট একটু ক্যালকুলেট করে দেখাইতে হবে। আচ্ছা, পরেরটাতে আসেন কি বলছে, একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, কণাটির দ্রুতি কত। এটা অনেক জায়গায় পরীক্ষায় আসছে। একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, কণাটির দ্রুতি কত। একটি বস্তু কণার মোট শক্তি এর স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তাহলে কণাটির দ্রুতি কত। দ্রুতি জানতে চাইছে, মানে বেগ জানতে চাইছে। তাহলে আসেন প্রথমেই যে ইকুয়েশন আমার কাছে বলে দেওয়া আছে সেই ইকুয়েশন আগে বসাই। মোট শক্তিকে নরমালি আমরা ই দিয়া প্রকাশ করি, মোট শক্তিকে ই দিয়া প্রকাশ করি। এই ইটা হচ্ছে স্থির অবস্থার শক্তির দ্বিগুণ, তার মানে ই হচ্ছে 2 ই নটের সমান। ই হচ্ছে ভাইয়া কার সমান, ই হচ্ছে 2 ই নটের সমান। ঠিক আছে, জানতে চাইছে হচ্ছে কণাটির দ্রুতি, তার মানে বি এর মান। ই মানে কত, ই মানে হচ্ছে এমসি স্কোয়ার, ই মানে হচ্ছে এমসি স্কোয়ার। 2 এর মতো থাকলো ই নট, ই নট মানে হচ্ছে এম নট সি স্কোয়ার। ঠিক আছে, ই মানে হচ্ছে এমসি স্কোয়ার, 2 এর মতো থাকবে, ই নট মানে হচ্ছে এম নট সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার কাইটা চলে যায়, সি স্কোয়ার কাইটা চলে যায়। এম এর পরিবর্তে কত বসায় দেওয়া যায়, এম এর পরিবর্তে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা ইকুয়াল টু 2 এম নট, এই জিনিস থাকে। তাহলে এম নট কাটে, এম নট কাটে, কে কে থাকলো মাঠে, আমার কাছে থাকতেছে হচ্ছে 1 মাইনাস ভি বাই সি এর হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু 1/4। ঠিক আছে, দেখেন অনেকগুলা ক্যালকুলেশন একসাথে করছি। এই টার্মটারে ওই পাশে পাঠাই দিছি, 2 টারে নিচে পাঠাই দিছি। রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টার্মটুকু ডানে পাঠাই দিছি। রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই টার্মটুকু ডানে পাঠাই দিছি, 2 টারে নিচে পাঠাই দিছি। তাহলে 2 নিচে এসে হাফ হয়ে গেছে, ওইটার আবার স্কোয়ার করে দিছি। স্কোয়ার করে দিলে রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা 1/4 থাকবে। ঠিক আছে, স্কোয়ার করে দিলে রুটটা ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা 1/4 থাকবে। তাহলে এখান থেকে ভি বাই সি ইকুয়াল টু কত লেখা যায় দেখেন তো, ভি বাই সি এটা ইকুয়াল টু 1 মাইনাস 1/4 করলে আসে হচ্ছে 3/4। তাহলে 3/4 এর রুট করবো, 3/4 এর রুট করলে আসবে হচ্ছে √3/2। ঠিক আছে, তার মানে ভি ইকুয়াল টু আসবে হচ্ছে √3/2 ইন্টু সি, ভি ইকুয়াল টু আসবে হচ্ছে √3/2 ইন্টু সি। √3/2 এর মানটা মনে রাখতে বলছিলাম 0.86, √3/2 এর মানটা মনে রাখতে বলছিলাম 0.86। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্কগুলা কিন্তু ক্যালকুলেটর ছাড়া পরীক্ষাগুলাতেও আসতে পারে। বোর্ড পরীক্ষায় আপনারা বইটা খুলে দেখবেন, এই অঙ্কটা ইসাক স্যারের বইয়ের থেকে তোলা। সো এটার পাশে এতগুলা সাল লেখা ছিল যে আমার আর সালগুলা লিখতেই মন চায় নাই, যে এতগুলা লাইন লিখতে গেলে মোটামুটি 2 লাইন ধরে খালি লেখাই লাগবে যে এটা কতবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, সো এত ইম্পর্টেন্ট একটা অঙ্ক। নর্মালি ফিজিক্সের ক্ষেত্রে অঙ্কগুলা রিপিট করে না, বাট এই টাইপের অঙ্কগুলা অনেকবার করে পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্কগুলা অনেকবার করে রিপিটও করে। ঠিক আছে, এগুলা নর্মালি অনেকবার করে রিপিটও করে। আচ্ছা, এরপরে আসে কি বলছে, একটি ইলেকট্রন নিশ্চল ভর বলে দেওয়া আছে, ইলেকট্রনটার আলোর দ্রুতির 90% দ্রুতিতে চলছে। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব অনুসারে ইলেকট্রনের গতিশক্তি নির্ণয় করো। ঠিক আছে, ইলেকট্রনের কি বাইর করতে বলছে, গতিশক্তি। এখানে কিন্তু মোট শক্তির কথা বলে নাই, এখানে বলছে হচ্ছে ইলেকট্রনটার গতিশক্তি বাইর করতে। ঠিক আছে, বলছে হচ্ছে ইলেকট্রনটার গতিশক্তি বাইর করতে। তাহলে গতিশক্তির ফর্মুলা কি ছিল ভাইয়া বলেন তো? গতিশক্তির ফর্মুলা ছিল হচ্ছে m মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। গতিশক্তির ফর্মুলা ছিল হচ্ছে m মাইনাস এম নট ইন্টু সি স্কোয়ার। আমার দেখতে হবে যে গতিশক্তি বাইর করতে বলছে নাকি মোট শক্তি বাইর করতে বলছে। গতিশক্তি বাইর করতে বললে গতিশক্তির ফর্মুলা, মোট শক্তি বাইর করতে বললে মোট শক্তির ফর্মুলা। ঠিক আছে, যেটা বাইর করতে বলে সেটা আগে দেখবো, তারপর দেখা ঠান্ডা মাথায় মান বসাবো।
ঠিক আছে, যেটা বাইর করতে বলে সেটা আগে দেখবো, দেখা ঠান্ডা মাথায় মান বসাবো। আচ্ছা আসেন তাহলে মানগুলা বসাই। এম মানে কত? এম মানে হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এম মানে হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে ভি বাই সি এর হোল স্কোয়ার, ইন্টু ইন্টু কোত্থেকে আসতেছে, মাইনাস এম নট ইন্টু দিয়ে কত থাকবে, ইন্টু দিয়ে থাকবে হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা তাহলে দেখেন বুয়েটা আর অল্প কিছুদিন আগেও আপনাদের একটু ভুল হয়ে গেছে, জন্ম আর কয়েকদিন আগে হইলে ভালো হইতো, কারণ এই টাইপের অঙ্কগুলো আগে 10 মার্কের জন্য আসতো, 2017-18 সালের ঘটনা, আমাদের সময় পর্যন্ত আসছে, বাট এখন আসলে খুব বেশি একটা আসে না, এরকম হুবহু খুব বেশি আর রিপিট করে না। এম নট সি স্কোয়ার, মানে এম নটটা কমন নিয়ে চলে আসলাম, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, মানে ভি বাই সি এর হোল স্কোয়ার, মাইনাস দিয়ে থাকবে একটা 1। ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটা মান আমি বসাই দিতে পারি, এম নট ইলেকট্রনের নিশ্চল ভর বলে দিছে, ইলেকট্রনের নিশ্চল ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31। আলোর বেগটা যেন কত ভাইয়া? আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এই পুরাটার স্কোয়ার, ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস, আচ্ছা ভি এর মানটা কত? দেখেন আলোর দ্রুতির 90% দ্রুতি, আলোর দ্রুতির 90% দ্রুতি, তার মানে ভি হচ্ছে 90% অফ সি, ভি এর মানটা হচ্ছে 90% অফ সি, তাহলে ভি এর জায়গায় যদি 90% অফ সি বসান, সি সি কাইটা চলে যাবে, আমার কাছে শুধুমাত্র 90% এর হোল স্কোয়ারই থাকবে, 90% এইটার স্কোয়ারই থাকবে। ঠিক আছে, এরপরে একটা মাইনাস 1 রয়ে গেছে। ঠিক আছে, এই মানটুকু ক্যালকুলেটরে বসান, ডিরেক্টলি জুল ইউনিটে অ্যান্সার বের হয়ে আসবে। এই মানটুকু ক্যালকুলেটরে বসাইলে ডিরেক্টলি জুল ইউনিটে মান বের হয়ে আসবে। তাহলে কত আসে? 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু ব্র্যাকেটের ভিতরে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 এর স্কোয়ার, ইন্টু ব্র্যাকেটের ভিতরে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 90% এর স্কোয়ার, এরপর আবার আছে একটা মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা করলে আসবে হচ্ছে 1.05 বা 1.06 লেখেন, 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল, 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল, 1.06 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 জুল। ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটার কথা আমরা বলতেছিলাম যে এই অঙ্কটা ডিইউ 21-22 সালে আসছে, এটা আসছিল ডিইউতে 21-22 সালে, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু স্টার সাইন দিয়ে তুইলেন। ঠিক আছে, একটু স্টার সাইন দিয়ে তুইলেন, এটা যদি বোর্ড পরীক্ষায় রিসেন্টলি আসেও তাইলেও আসলে অবাক হওয়ার মতো কিছু নাই, এটা যদি বোর্ড পরীক্ষায় রিসেন্টলি আসেও তাইলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। এর জন্যই আমরা ওই সূত্রটা একটু বলছি মুখস্থ রাখার জন্য, ওই সূত্রগুলার ডেরিভেশন আমাদের লাগবে না, খালি হচ্ছে ওই সূত্রটা জাস্ট একটু মুখস্থ রাখলেই চলবে, মানগুলা বসাইলেই দেখবেন যে সুন্দর মতো অ্যান্সার চলে আসছে। দেখেন প্রশ্নের মধ্যে কি বলছে, একটি কণার মোট আপেক্ষিক শক্তি হলো 10 জুল এবং এর আপেক্ষিক ভর হলো 8 জুল পার সি, এটা কিন্তু জুল পার কুলম্ব না, এটা কিন্তু জুল পার কুলম্ব না, এই সি হচ্ছে ভাইয়া কি, এই সি হচ্ছে আপনার শূন্য মাধ্যমে আলোর বেগ। দেখেন প্রশ্নের মধ্যে বলে দিছে যে সি যেখানে শূন্য মাধ্যমে আলোর বেগ, এরপর বাইর করতে বলছে জুল পার সি স্কয়ার এককে কণাটির স্থির বা নিশ্চল ভরের মান কত। ঠিক আছে, জুল পার সি স্কয়ার এককে কণাটির স্থির ভরের মান কত বা কণাটির নিশ্চল ভরের মান কত। ঠিক আছে, এখন এটা কোত্থেকে করব বলেন ভাই, এই জিনিস দেখে তো মাথা ঘুরাইতেছে, এই জিনিস তো আসলে কোনোদিন চোখেও দেখি নাই। আচ্ছা চোখে দেখা লাগবে না, দেখেন ডিরেক্ট সূত্র আমাদের জানা আছে, ডিরেক্ট সূত্র আমাদের জানা আছে। সূত্র কি জানা আছে ভাইয়া দেখেন তো, এই যে এরকম একটা সূত্র পড়ছিলেন সেই বাচ্চাকালে পড়ছিলেন, ই ইকুয়াল টু এই যে মোট শক্তি ই ইকুয়াল টু রুট ওভার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আসেন এই ফর্মুলা বসাই দিব, এই ফর্মুলা যদি স্কোয়ার করে বসাই, এই ফর্মুলা যদি স্কোয়ার করে বসাই তাহলে চেহারাটা দেখতে এরকম হয় কিনা যে ই স্কোয়ার এটা ইকুয়াল টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার সি স্কোয়ার। দেখেন স্কোয়ার করে বসাইলে ই ইকুয়াল টু রুট ওভার ছিল না, ই ইকুয়াল টু ছিল তো রুট ওভার, সো আমরা স্কোয়ার করে বোথ সাইডে বসাইলাম, তাহলে স্কোয়ার করে বসাইলে বাম পাশে ই স্কোয়ার চলে আসবে, ডান পাশে রুটটুকু ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এবার খেয়াল করে দেখেন মানগুলা যদি বসাই দেই, মানগুলা যদি বসাই দেই একটু একক সহ বসাবেন, মানগুলা একটু কষ্ট করে একক সহ বসাবেন, এটা ডিইউতে রিটেনে আসছিল,
ডিইউতে রিটেনে আসছিল, সো বোর্ড পরীক্ষায় 4 মার্ক বা 3 মার্কের জন্য আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। দেখেন মোট আপেক্ষিক শক্তি, এটা প্রশ্নের মধ্যে বলছে হচ্ছে 10 জুল। মোট আপেক্ষিক শক্তি এটা বলছে হচ্ছে ভাইয়া কত, এটা বলছে হচ্ছে 10 জুল। তাহলে এটা যখন স্কয়ার করবেন তাহলে সেটা হয়ে যাবে 100 জুল স্কয়ার। ঠিক আছে, একটু কষ্ট করে একক সহ বসান, কারণ আপনারা বলছে যে জুল পার সি স্কয়ার এককে নিশ্চল ভর বাইর করতে, কেজি এককে নিশ্চল ভর বাইর করতে কিন্তু বলে নাই, জুল পার সি স্কয়ার এককে নিশ্চল ভর বাইর করতে বলছে। আচ্ছা, এরপর দেখেন এরপরে আর কি কিছু দেওয়া আছে, আর কিছু দেওয়া নাই। এম নট স্কয়ার, আচ্ছা, আর হচ্ছে কণাটির মোট আপেক্ষিক শক্তি, আপেক্ষিক ভরবেগ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 এটা ঠিকঠাক মতো রাখেন, এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 এটা ঠিকঠাক মতো রাখেন। পি দেখেন তো ভরবেগ কত, আপেক্ষিক ভরবেগ বলে দিছে হচ্ছে 8 জুল পার সি, আপেক্ষিক ভরবেগ বলছে হচ্ছে 8 জুল পার সি, তার মানে পি এর মান বলা আছে। পি এর মানটা যদি বসান তাহলে পি এর মান বসাইলে যেটা হবে সেটা হচ্ছে 8 এর স্কয়ার করলে 64, 8 এর স্কয়ার করলে হচ্ছে 64, তাহলে 64 জুল স্কয়ার, 64 জুল স্কয়ার হবে। আর নিচে থাকবে হচ্ছে একটা সি স্কয়ার, ইনটু দিয়া থাকবে হচ্ছে একটা সি স্কয়ার। ঠিক আছে, নিচে থাকবে একটা সি স্কয়ার, ইনটু দিয়া থাকবে হচ্ছে একটা সি স্কয়ার। জাস্ট মানগুলা বসাই দিছি, জাস্ট মান বসাইছি, আর অন্য কোনো কিছু করি নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখেন সি স্কয়ার কাটে, সি স্কয়ার কাটে, আর কি কেউ কাটে না, আর কিছু কাটে না। তাহলে এবার আসেন আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এম নটের মানটা, তাই না? আমার দরকার হচ্ছে এম নটের মানটা। আচ্ছা, তাহলে এম নটের মান তো বের হয়েই গেছে, এই যে খেয়াল করে দেখেন 64 যদি আপনি বাম পাশে পাঠাই দেন, 64 যদি বাম পাশে পাঠাই দেন তাহলে 100 জুল স্কয়ার থেকে 64 জুল স্কয়ার বিয়োগ হবে, 100 জুল স্কয়ার থেকে 64 জুল স্কয়ার বিয়োগ হবে, তার মানে 36 জুল স্কয়ার থাকবে, 36 জুল স্কয়ার এটা থাকবে। আর এই পাশে থাকবে হচ্ছে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে বলেন এম নট এটা ইকুয়াল টু কত হবে? এম নট ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার 36 জুল স্কয়ার, 36 জুল স্কয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, 36 জুল স্কয়ার ডিভাইডেড বাই সি টু দি পাওয়ার 4। তাহলে এখন দেখেন অঙ্ক তো হয়েই গেছে, রুট করে দিলে কত আসে? 36 এর রুট করলে হচ্ছে 6, জুল স্কয়ারের রুট করলে আসবে হচ্ছে শুধুমাত্র জুল, আর দেখেন সি টু দি পাওয়ার 4 এর রুট করলে আসবে হচ্ছে পার সি স্কয়ার, সি টু দি পাওয়ার 4 এর রুট করলে আসবে হচ্ছে পার সি স্কয়ার। দেখেন কত সহজ। ঠিক আছে, প্রথম প্রশ্ন পড়া আসলে একটু কঠিন মনে হইতে পারে, বা প্রথমবার দেখে একটু কঠিন মনে হইতে পারে যে ভাই এই জিনিস জীবনেও পড়ি নাই, আসলে ওই জিনিস জীবনেও পড়েন নাই। একাডেমিকে থাকতেও আমাদের এই জিনিসপত্র পড়ানোর কথা না, বাট যেহেতু এখন রিভিশন দিতেছেন, সামনে পরীক্ষা, সো এই টাইমে এই টাইপের কিছু জিনিসপত্র একটু দেখে রাখা দরকার, যেগুলো একাডেমিকেও কাজে লাগবে, প্লাস অ্যাডমিশনের জন্য কিছুটা আগায় রাখবে, কারণ এই জিনিস ডিউতে অলরেডি একবার আসছে। সো মোটামুটি শিওর থাকতে পারেন পরবর্তীতে জাহাঙ্গীরনগর, তারপর হচ্ছে বুয়েট প্রিলি, তারপর অন্যান্য জায়গাগুলোতেও আস্তে ধীরে রিপিট করবে। ঠিক আছে, হয়তো সেম প্রশ্ন রিপিট না করলেও সেম টাইপের প্রশ্ন বা সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করবে, সেম প্রশ্ন রিপিট না করলেও সেম টাইপ বা সেম প্যাটার্নের প্রশ্ন রিপিট করবে। দেখেন পরেরটাতে কি বলছে, 0.6 সি গতিতে চলমান একটি রকেটে এত কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। স্থির অবস্থায় তামার ঘনত্ব এত, তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি নির্ণয় করো। ঠিক আছে, প্রশ্নটা একটু তুলে ফেলান। 0.6 সি গতিতে, 0.6 সি গতিতে চলমান একটি রকেটে এত কেজি ভরের 1 মিটার লম্বা একটি তামার দণ্ড রাখা আছে। স্থির অবস্থায় তামার ঘনত্ব বলা আছে, স্থির অবস্থায় তামার ঘনত্ব বলা আছে। জিজ্ঞেস করছে হচ্ছে তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি। ঠিক আছে, তামার দণ্ড থেকে প্রাপ্ত শক্তি। ঠিক আছে, তাহলে শক্তি বলতে ভাই কি? শক্তি বলতে হচ্ছে মোট শক্তি। মোট শক্তির ফর্মুলা কি? ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। এম এর জায়গায় আবার কত বসাই দিব? এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তারপরে ওখান থেকে মানগুলা বসাইলে আমার হচ্ছে ই এর মান বের হয়ে চলে আসবে। ঠিক আছে, মানগুলা বসাইলে আমার হচ্ছে ই এর মান বের হয়ে চলে আসবে। তো আমার ই এর মান বের করা নিয়ে খুব বেশি একটা টেনশন নাই। ঠিক আছে, এটা আমি আর করাই দিব না, এটা নিজেরা করবেন। ই এর মান বের করা নিয়ে আমার খুব বেশি একটা টেনশন নাই, সূত্র তো আমার জানাই আছে, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ঠিক আছে, সূত্র একটাই শিখছি, আইনস্টাইন সেই বিখ্যাত সূত্র দিয়ে গেছিল কোনো এককালে, আইনস্টাইনের ভর শক্তি সম্পর্ক। ঠিক আছে, কোনো এককালে বিখ্যাত শক্তি সূত্র দিয়ে গেছিল, এই সূত্র দিয়েই হচ্ছে এই অঙ্ক করে ফেলাবেন।
আচ্ছা, তো এটা বরিশাল বোর্ড 2019 সালে আসছে। দেখেন এটাও কিন্তু আমি আর করাই দিব না, প্রশ্ন পড়ে কোন পরমাণুর দুইটি ইলেকট্রনের বেগ যথাক্রমে এত এত, দুইটা ইলেকট্রনের বেগ দেওয়া আছে। ইলেকট্রনের স্থির ভর এত হলে কোন ইলেকট্রনের আপেক্ষিক গতিশক্তি বেশি হবে? তাহলে 0.9 সি বেগে যেটা গতিশীল তার জন্য আপেক্ষিক গতিশক্তি বের করবেন একবার, মানে ই কে বের করবেন। আবার যেটা 0.99 সি বেগে গতিশীল ওইটার জন্য আপেক্ষিক গতিশক্তি বের করবেন একবার। দুইটার মধ্যে কোনটা বেশি হবে এটা জাস্ট ক্যালকুলেট করে দেখাবেন। ঠিক আছে, ই কে এর যে ফর্মুলা আছে ফর্মুলা বসাই দিবেন, m মাইনাস এম নট সি স্কয়ার। দেখেন সব ডেটা দেওয়া আছে, ডেটাগুলো বসাইলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, গতিশক্তির ফর্মুলা বসাই দিবেন, গতিশক্তির ফর্মুলা বসাই দিলেই কাজ হয়ে যাবে। পরেরটা দিনাজপুর বোর্ড 23, একটি কণা পি এর স্থির ভর এত, কণাটি এত বেগে গতিশীল। আরেকটি কণা কিউ যার স্থির ভর এত, পি কণাটির তত্ত্বীয় গতিশক্তি নির্ণয় করো। আচ্ছা, এই কথাটা একটু খেয়াল করেন, প্রশ্নের মধ্যে যখন বলবে তত্ত্বীয় গতিশক্তি, তত্ত্বীয় গতিশক্তি, তত্ত্বীয় গতিশক্তি মানে হচ্ছে আপনি যেটা এতদিন শিখে আসছেন, তত্ত্বীয় গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তত্ত্বীয় গতিশক্তি মানে কি? তত্ত্বীয় গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখেন তত্ত্বীয় গতিশক্তি কার বের করতে বলছে? পি কণার, পি কণার তত্ত্বীয় গতিশক্তি বের করতে বলছে। তাহলে পি কণার তত্ত্বীয় গতিশক্তি, পি কণার তত্ত্বীয় গতিশক্তি, তত্ত্বীয় গতিশক্তির ফর্মুলা কি ভাই? তত্ত্বীয় গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফ হাফের মতো থাকবে। এম মানে কত? এম মানে হচ্ছে ভর, ভর কত দেওয়া আছে? 2 × 10⁻⁻20, 2 × 10⁻⁻20। ভি স্কয়ার, ভি এর মানটা কত বলছে? কণাটা 0.91 সি বেগে গতিশীল, তার মানে 0.91 × 3 × 10⁸, এই পুরাটার স্কয়ার। ঠিক আছে, তাহলে হাফের সাথে 2 ক্যান্সেল আউট হয়ে যায়, হাফের সাথে 2 ক্যান্সেল আউট হয়ে যায়, হাফের সাথে 2 ক্যান্সেল আউট হয়ে যায়। তারপরে আমার কাছে কি থাকে? 10⁻20, 10⁻20 ইন্টু 0.91 ইন্টু 3 ইন্টু 10⁸, এইটার স্কয়ার। ঠিক আছে, তো এটা আসবে হচ্ছে 7.4529, 7.4529 ইন্টু 10⁻⁻4, 7.4529 ইন্টু 10⁻⁻4 এত জুল। 7.4529 ইন্টু 10⁻⁻4 জুল। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। এই প্রশ্নগুলা বোর্ড পরীক্ষার গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। গ নাম্বারে এটাই জিজ্ঞেস করে যে কণার তত্ত্বীয় গতিশক্তি কত। ঠিক আছে, এটা নর্মালি গ নাম্বারেই ছিল। পরের প্রশ্নটাতে ঘ নাম্বারটা আছে, দেখেন ঘ নাম্বারে কি বলছে। ঘ নাম্বারে বলছিল হচ্ছে যে আপেক্ষিক তত্ত্ব অনুযায়ী পি কণাটির ভর কিউ কণাটির স্থির ভরের সমান হওয়া সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এই রকম অঙ্ক কি ভাই আমার করায় দেওয়ার দরকার আছে? ডেফিনেটলি দরকার নেই। দেখেন পি কণার ভর, পি কণার স্থির অবস্থার ভর দেওয়া আছে না? পি কণার স্থির অবস্থার ভর দেওয়া আছে, তার মানে পি কণার এম নট এর মান দেওয়া আছে। পি কণার গতিশীল অবস্থার ভর বের করতে পারবো কিনা? m = m0 / √1 - v²/c²। ঠিক আছে, তাহলে পি কণার গতিশীল অবস্থার ভর বের করব। কিউ কণার স্থির ভর আমার কাছে দেওয়া আছে, কিউ কণার স্থির ভর দেওয়া আছে। দেখাইতে হবে যে পি কণার গতিশীল ভরটা কিউ কণার স্থির ভরের সমান হবে। কি দেখাইতে হবে? পি কণার গতিশীল ভরটা কিসের সমান হবে? কিউ কণার স্থির ভরের সমান হবে। ঠিক আছে, পি কণার গতিশীল ভর, পি কণার যে গতিশীল ভর, সেই গতিশীল ভরটা কিসের সমান? সেই গতিশীল ভরটা হচ্ছে কিউ কণার স্থির অবস্থার সমান। যদি সমান হয় ক্যালকুলেশন করে তাহলে বলবো যে সমান হবে, আর যদি ক্যালকুলেশন করে সমান না হয় তাহলে বলবো যে সমান হবে না। ঠিক আছে, আচ্ছা গেল। তারপরে আসেন, ওকে আচ্ছা ভালো জিনিস শুরু হয়েছে। আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া বা ফটো তড়িৎ ক্রিয়া বলে এটারে, ফটো ইলেকট্রিক ইফেক্ট। ডেফিনেশনটা লেখা ফেলান, ডেফিনেশনটা ক নাম্বারের জন্য আসবে, ডেফিনেশনটা ক নাম্বারের জন্য আসবে। দেখেন ফটো তড়িৎ ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া কাকে বলে? আলোক তড়িৎ ক্রিয়া যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে তা থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, এ ঘটনাকে ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে। ঠিক আছে, তার মানে আপনি যদি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট কোনো আলোক রশ্মি কোনো একটা ধাতব পৃষ্ঠে ফালান তাহলে সেইখান থেকে ইলেকট্রন নির্গত হবে। যদি নির্গত হয় তাহলে এই ঘটনাটা আমরা বলবো হচ্ছে
ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। ঠিক আছে, আর যেই ইলেকট্রনগুলা নিঃসৃত হয় সেই ইলেকট্রনগুলারে বলে হচ্ছে ফটো ইলেকট্রন। যেই ইলেকট্রন নিঃসৃত হয় সেই ইলেকট্রনগুলারে কি বলে? সেই ইলেকট্রনগুলারে বলে হচ্ছে ফটো ইলেকট্রন। আর এই ইফেক্টটাকে বলে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, ইফেক্টটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, আর এই যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে আলোর তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ঠিক আছে, আর যে ইলেকট্রন নিঃসৃত হইতেছে সেই ইলেকট্রনটারে বলে হচ্ছে ফটো ইলেকট্রন। ইলেকট্রনটার নাম হচ্ছে ফটো ইলেকট্রন, ঘটনাটার নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। কথা কি বুঝছি? ওকে, ডান। তাহলে ফটো ইলেকট্রিক ইফেক্ট গেল, মানে ব্যাপারটা হচ্ছে এইরকম। ছবিটা আপনারা চাইলে আঁকতেও পারেন, নাও আঁকতে পারেন। মনে করেন যে এরকম একটা ধাতব পাত আছে, এরকম একটা ধাতব পাত আছে। আমরা কি করতেছি? আমরা হচ্ছে এই ধাতব পাতটার উপর উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি আইনা ফালাইতেছি। ঠিক আছে, উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি আইনা এই ধাতব পাতটার উপর ফালাইতেছি। যদি এই ধাতব পাতের উপর উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি ফালাই, তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। ঠিক আছে, এখান থেকে ইলেকট্রন নির্গত হবে, এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। এই ইলেকট্রন যে নির্গত হইতেছে, এই নির্গত ইলেকট্রন গুলারে আমরা বলি হচ্ছে ফটো ইলেকট্রন। নির্গত ইলেকট্রন গুলারে কি বলি? নির্গত ইলেকট্রন গুলারে বলি হচ্ছে ফটো ইলেকট্রন। আর এই ইলেকট্রন নির্গত হওয়ার যে প্রক্রিয়া বা যে ইফেক্টটা, সেই ইফেক্টটাকে বলে হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। আচ্ছা, পরের ডেফিনেশনটাও ইম্পর্টেন্ট। পরের ডেফিনেশনটা হচ্ছে ভাইয়া সূচন কম্পাঙ্ক। সূচন কম্পাঙ্ক কাকে বলে? লেখেন, আপতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য, ন্যূনতম বানানটা খেয়াল করেন, আপতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের কেবল নিঃসরণ ঘটে তাকে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলে। আপতিত বিকিরণের ন্যূনতম যে কম্পাঙ্কের জন্য কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রনের কেবল নিঃসরণ ঘটে তাকে ওই ধাতুর সূচন কম্পাঙ্ক বলে। ঠিক আছে, এই জিনিসটারে আপনারা রিলেট করতে পারবেন। একটু মনে করে দেখেন তো ভাইয়া, অনেক সময় এরকম হয় না যে আপনার কোনো ফ্রেন্ড তার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে হচ্ছে গ্যাঞ্জাম চলতেছে। ঠিক আছে, তো এই গ্যাঞ্জাম চলার সময় পাশে কেউ না কেউ একজন থাকে, ঠিক আছে, যে হচ্ছে এটারে আরো উস্কানি দিতেছে। ঠিক আছে, মানে সে চাইতেছে যে এই ব্রেকআপটা হোক। ঠিক আছে, এরকম একটা উস্কানি দেওয়ার মতো মানুষজন কিন্তু থাকে। ঠিক আছে, তাহলে এই উস্কানি দেওয়ার মতো মানুষজন যদি থাকে, দেখেন ও চাইতেছিল যে ওর সাথে ব্রেকআপ হইলে আমার সাথে কিছু একটা শুরু হবে, এরকম ওর ইচ্ছা ছিল। ঠিক আছে, বাট কাহিনী হচ্ছে যে কখনো কখনো শুধুমাত্র এই ঘটনাটাই ঘটে যে ব্রেকআপ হয়েছে, কিন্তু যেই উদ্দেশ্যে ব্রেকআপ ঘটাইতে চাইছেন সেটা আর হয় নাই। মানে এখান থেকে ইলেকট্রন শুধুমাত্র নিঃসরণ হয়েছে, কিন্তু ইলেকট্রন আর বের হয় নাই। ইলেকট্রনটা ধাতব পৃষ্ঠ থেকে আলাদা হয়েছে, কিন্তু এই ইলেকট্রনটা আর বাইরে বের হয় নাই। যেই কম্পাঙ্কের জন্য ইলেকট্রনটা শুধুমাত্র আলাদা হবে, মানে ব্রেকআপটা হয়েছে কিন্তু আপনার সাথে রিলেশন হয় নাই, সেই কম্পাঙ্কটারে আমরা বলবো হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর যদি গতিশীল হয় তাহলে একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে সে গতিশীল হবে। ঠিক আছে, যদি গতিশীল হয় তাহলে একটা নির্দিষ্ট গতিশক্তি নিয়ে সে গতিশীল হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এবার হচ্ছে কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক হচ্ছে একটা শক্তি। কার্যাপেক্ষক হচ্ছে একটা শক্তি। শক্তিটা কি? কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যাপেক্ষক বলে। ঠিক আছে, মানে যতটুকু এফোর্ট দিলে ব্রেকআপটা হবে, ঠিক আছে, যতটুকু এফোর্ট দিলে ব্রেকআপটা হবে সেইটারে বলে হচ্ছে কার্যাপেক্ষক। ঠিক আছে, কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয়, মিনিমাম যতটুকু শক্তি দিলে ইলেকট্রন নিঃসৃত হবে, ওই মিনিমাম এনার্জিটারে আমরা বলবো হচ্ছে কার্যাপেক্ষক। কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যাপেক্ষক বলে। কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই ধাতুর কার্যাপেক্ষক বলে। এই যে আপনারা মাঝে মধ্যে জিজ্ঞেস করেন যে ক খ কোত্থেকে পড়বো, ক খ গুলাও যেগুলো ইম্পর্টেন্ট হয় ওগুলা কিন্তু আমরা ম্যাক্সিমাম টাইম এই ক্লাসেই লেখাই দিতেছি। এরপরেও দেখবেন আপনার কাছে যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের পিছনে কিছু সাজেশন দেওয়া আছে, ওই সাজেশন গুলা পড়লে আসলে ক খ কমন করে যায়। ক খ ওইরকম আহামরি কোনো কিছু না। ঠিক আছে, ক খ আহামরি কোনো কিছু আসে না। আচ্ছা, এখান থেকে আমাদের আর 2-3টা অঙ্ক করলেই মোটামুটি কাজ শেষ হয়ে যাইতেছে। দেখেন, তো প্রথমেই আমাদের যেই ফর্মুলাটা একটু জানা লাগবে সেটা হচ্ছে E ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই। এখানে ফাইটা হচ্ছে ভাইয়া কার্যাপেক্ষক। ঠিক আছে, কোন জায়গায় ফাই দিয়া প্রকাশ করে, কোন জায়গায় ডাব্লিউ নট দিয়া প্রকাশ করে, যে যেটা দিয়া প্রকাশ করুক না কেন কোনো সমস্যা নাই। ফাই হচ্ছে কার্যাপেক্ষক। ফাই এর মানটা একটু খেয়াল রাখেন, ফাই মানে হচ্ছে HF নট। ফাই মানে হচ্ছে HF নট। ঠিক আছে, ফাই মানে হচ্ছে HF নট।
আচ্ছা, আবার দেখেন এফ মানে কি, এফ মানে হচ্ছে সি বাই ল্যামডা, তাহলে এইটারে আবার এমনিও লেখা যায় এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। ঠিক আছে, এফ নটটা কি ছিল, এফ নটটা ছিল হচ্ছে সূচন কম্পাঙ্ক, তাহলে ল্যামডা নটটারে আমরা কি বলবো, ল্যামডা নটটারে আমরা বলবো হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এফ নট যদি হয় সূচন কম্পাঙ্ক, তাহলে ল্যামডা নটটারে কি বলবো, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, এফ নট যদি সূচন কম্পাঙ্ক হয় তাহলে ল্যামডা নটটারে আমরা বলবো হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাইলে কোন একটা ধাতব পৃষ্ঠ থেকে যদি ইলেকট্রন নির্গত হইতে হয়, তাইলে কার্যাপেক্ষক দিলে সে শুধুমাত্র ইলেকট্রনটারে ছাড়বে, কার্যাপেক্ষক দিলে সে শুধুমাত্র ইলেকট্রনটাকে ছাড়বে। আরো গতিশীল করার জন্য আবার এক্সট্রা কিছু শক্তি দরকার, সেই শক্তিটারে আমরা কে ম্যাক্স দিয়ে প্রকাশ করি। ইলেকট্রনটারে যদি আমি গতিশীল করে ওখান থেকে বের করে নিয়ে আসতে চাই, ইলেকট্রনটারে গতিশীল করে যদি আমি ওখান থেকে বের করে নিয়ে আসতে চাই, তাহলে আমার এক্সট্রা কিছু শক্তির দরকার, সেই এক্সট্রা শক্তিটা হচ্ছে আপনার কে ম্যাক্স। ঠিক আছে, এক্সট্রা শক্তিটা হচ্ছে আপনার কে ম্যাক্স। আচ্ছা, তাহলে এখান থেকে আসেন একটা অঙ্ক রিসেন্ট বোর্ডে আসা একটু করে ফেলাই, তিনটা অঙ্ক আছে, তিনটাই রাজশাহী বোর্ডের, কেন আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, তিনটাই রাজশাহী বোর্ডেই আসছিল, তার জন্য একই চ্যাপ্টার থেকে তিনটা প্রশ্ন রাজশাহী বোর্ডে 2023 সালে আসছে। আচ্ছা ঠিক আছে, একই চ্যাপ্টার থেকে তিনটা অঙ্ক রাজশাহী বোর্ড 2023, আচ্ছা আসতেই পারে। আসেন অঙ্কটা করি, কি বলছে, আলোক তড়িৎ ক্রিয়া পরীক্ষায় সোডিয়াম ধাতব পাতের উপর এত হার্টজ কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃত্তি বিভব এত হয়, আবার এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব এত হয়, পরীক্ষণে প্রাপ্ত উপাত্ত হতে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। এফ নট এর মান জানতে চাইছে। ঠিক আছে, জানতে চাইছে কিসের মান, জানতে চাইছে হচ্ছে এফ নট এর মান। ঠিক আছে, আচ্ছা দেখেন বিভবের সাথে কৃত কাজের একটা সম্পর্ক ছিল, যদি মনে থাকে তাহলে খুবই ভালো, আর যদি মনে না থাকে তাহলে ভাই আমি একটু মনে করাই দিই। সেটা হচ্ছে বিভব যদি আপনার কাছে দেওয়া থাকে, তাহলে ইলেকট্রনের চার্জ আর বিভব যদি আপনি গুণ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কৃত কাজ। ঠিক আছে, ইলেকট্রনের চার্জ আর বিভব গুণ করলে সেটারে আপনি কি পাবেন, সেটারে পাবেন হচ্ছে কৃত কাজ। তো কৃত কাজের সাথে এই যে ভি স্টার দিয়া বেসিক্যালি নিবৃত্তি বিভব বোঝায়। ভি এসটা দিয়া কি বুঝায়, ভি এসটা দিয়া বুঝায় হচ্ছে নিবৃত্তি বিভব। এখন ভাই কোশ্চেন হচ্ছে যে নিবৃত্তি বিভব কি, যতটুকু বিভব দিলে ইলেকট্রন বের হবে সেটাই নিবৃত্তি বিভব। সূচন কম্পাঙ্ক, সূচন তরঙ্গ দৈর্ঘ্য, নিবৃত্তি বিভব সবগুলার ডেফিনেশন সেম। যতটুকু বিভব দিলে ইলেকট্রন বের হবে সেটারে বলবো নিবৃত্তি বিভব, যতটুকু কম্পাঙ্ক দিলে ইলেকট্রন বের হবে সেটারে বলবো সূচন কম্পাঙ্ক, যতটুকু তরঙ্গ দৈর্ঘ্য দিলে ইলেকট্রন বের হবে সেটারে বলবো সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সবগুলার ডেফিনেশন সেম। আচ্ছা, তাহলে নিবৃত্তি বিভব আমার কাছে দেওয়া আছে, তাহলে নিবৃত্তি বিভব এইটা ইকুয়াল টু, দেখেন তো আপনারা লিখতে পারেন কিনা, এইচ এফ নট। নিবৃত্তি বিভবটারে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করছি, তাদের কি তৈরি হয়েছে, শক্তি তৈরি হয়েছে। নিবৃত্তি বিভবকে ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করছি, কি তৈরি হয়েছে, শক্তি। শক্তি সূচন কম্পাঙ্ক কি একটা শক্তি, সরি সূচন কি জানি ছিল, কার্যাপেক্ষক। কার্যাপেক্ষক হচ্ছে একটা শক্তি, কার্যাপেক্ষক ইকুয়াল টু কি শিখে আসছিলাম, এইচ এফ নট। কার্যাপেক্ষক ইকুয়াল টু কি শিখে আসছিলাম, এইচ এফ নট। আচ্ছা, তাহলে প্রথম ক্ষেত্রে এইটা লেখা যায়, মানে যখন হচ্ছে আপনি ওই কম্পাঙ্কের আলো ফালাইছেন। ঠিক আছে, আবার এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে নিবৃত্তি বিভব হয় হচ্ছে এত। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আপনারা আবার এই কথা লিখতে পারেন কিনা যে ই ভিএস প্রাইম ইকুয়াল টু এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম, বা ল্যামডা নট লেখেন, সমস্যা নেই, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা নট। পরীক্ষণে প্রাপ্ত উপাত্ত হতে সূচন কম্পাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, সূচন কম্পাঙ্ক তার মানে কিসের মান জানতে চাইছে, এফ নট এর মান জানতে চাইছে, তাই তো, জানতে চাইছে হচ্ছে এফ নট এর মান। এত কম্পাঙ্কের আলো আপতিত করলে নিবৃত্তি বিভব এত হয়। আবার আচ্ছা এখানে তো মনে হয় এটা দিয়ে আমার কাজ নাই, আসলে এটা দিয়ে তো আমার কাজ নাই, কোশ্চেনের মধ্যে ডেটা দেওয়া আছে হচ্ছে এত কম্পাঙ্কের আলো, যেই আলো আপতিত হয়েছে তার কম্পাঙ্ক দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কম্পাঙ্ক যদি আমার কাছে দেওয়া থাকে আমি তো এই ফর্মুলায়ও বসাই দিতে পারি। ই এর জায়গায় এইচ এফ বসাই দিব, কে ম্যাক্স এর ফাই এর জায়গায় হচ্ছে এর জায়গায় এইচ এফ নট বসাই দিব, কে ম্যাক্স এর জায়গায় ইভিএস বসাই দিব। হ্যাঁ ঠিক আছে, এখানে ভাইয়া এই ফর্মুলার আসলে আমার দরকারই নেই, এই ফর্মুলার আসলে দরকারই নাই, দুইবার অঙ্ক করার দরকার নাই, আপনি যে ফর্মুলা শিখছেন ওই ফর্মুলা বসাই দেন। ফর্মুলা কি শিখছেন, ফর্মুলা শিখছেন হচ্ছে ই ইকুয়াল টু কে ম্যাক্স ইন্টু ফাই, ই ইকুয়াল টু শিখছেন হচ্ছে কে ম্যাক্স প্লাস ফাই, ই ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই। ঠিক আছে, ডেটা দেখা আমি আসলে পুরা ডেটা পড়তে যাই একটু প্যাচ লাগায় ফেলাইছিলাম, পুরা ডেটা আসলে পড়ার দরকার নাই, এখান থেকে যতটুকু শিখছেন ওটুকু বসান। দেখেন ই মানে কি, ই মানে হচ্ছে শক্তি, শক্তি মানে শিখে আসছেন এইচ এফ ইকুয়াল টু কে ম্যাক্স এর জায়গায়, কে ম্যাক্স এর জায়গায় আপনি বসাই দিতে পারবেন ইভিএস প্লাস ফাই এর জায়গায় বসাই দিতে পারবেন এইচ এফ নট।
ঠিক আছে, ফাই এর জায়গায় বসাই দিতে পারবেন হচ্ছে এইচ এফ নট। তাহলে এবার খেয়াল করে দেখেন, আপনার দরকার হচ্ছে এফ নট এর মানটা, আপনার দরকার হচ্ছে সূচন কম্পাঙ্ক কত, তাই না? সূচন কম্পাঙ্ক জানতে চাইছে, তাহলে সূচন কম্পাঙ্ক কত আসবে দেখেন তো। সূচন কম্পাঙ্ক আসবে হচ্ছে এইচ এফ মাইনাস ইভিএস ডিভাইডেড বাই এইচ। দেখেন তো ভাইয়া প্রত্যেকটা মান আপনার কাছে জানা আছে কিনা? প্রত্যেকটা মান আপনার কাছে জানা আছে, খালি মানগুলা বসান। প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা তো ক্যালকুলেটর থেকেই বসাবো, প্ল্যাঙ্কের ধ্রুবক আমি আর বসাইতেছি না, এটা ক্যালকুলেটর থেকেই বসাবো। এফ মানে কত কম্পাঙ্কের আলো ফালাইছেন? কম্পাঙ্কের আলো ফালাইছেন হচ্ছে 0.714, 0.714 মাইনাস ইলেকট্রনের চার্জ ক্যালকুলেটর থেকে বসাবো। নিবৃত্তি বিভব কত? নিবৃত্তি বিভব হচ্ছে 0.65 ভোল্ট, ঠিক আছে। আর প্ল্যাঙ্কের ধ্রুবকটা ক্যালকুলেটর থেকেই বসাবো, প্ল্যাঙ্কের ধ্রুবকটা ক্যালকুলেটর থেকেই বসাবো। প্রশ্নে যদি কোনো ডেটা দেওয়া থাকতো তাইলে আমি প্রশ্নের ডেটা বসাইতাম, প্রশ্নে যেহেতু কোনো ডেটা দেওয়া নাই তাহলে আমি আর প্রশ্নের ডেটা ইয়ার মান বসাবো না, আমি হচ্ছে ক্যালকুলেটর থেকে বসাবো। তাহলে শিফট চাইপা কনস্ট্যান্টে যাব, এটা কই আছে? এটা আছে হচ্ছে ইউনিভার্সালে, কি আছে? প্ল্যাঙ্কের ধ্রুবক, হ্যাঁ ইউনিভার্সালে আছে এইচ ইন্টু 0.714 ইন্টু 10 টু দি পাওয়ার 15, 0.714 ইন্টু 10 টু দি পাওয়ার 15। তাহলে এখান থেকে আসেন, এখানে একটু মানটা বসাইতে ভুল হইছে, এখানে একটু মানটা বসাইতে ভুল হইছে, এটার একটু সরায় ফেলান। এটা হবে হচ্ছে ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ, ঠিক আছে। 0.714 ইন্টু 10 টু দি পাওয়ার 15, ঠিক আছে। এইটা ওকে, এইচ ইন্টু 0.714 ইন্টু 10 টু দি পাওয়ার 15, তারপরে ব্র্যাকেট ক্লোজ মাইনাস ইলেকট্রনের চার্জ বসাইতে হবে। তাহলে শিফট চাইপা কনস্ট্যান্ট ইলেকট্রোম্যাগনেটিক, ইলেকট্রনের চার্জ ইন্টু কত বসবে? 0.65 নিচে কত বসবে? আবার নিচে বসবে হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে শিফট চাইপা কনস্ট্যান্ট ইউনিভার্সাল প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে এই মানটা আসবে হচ্ছে 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 14, 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ, 5.56 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্টজ। সূচন কম্পাঙ্ক বাইর করতে বলছিল, সূচন কম্পাঙ্ক বাইর করে ফেলাইছি, এফ নট বাইর করে ফেলাইছি। ঠিক আছে, এইটার যে ঘ নাম্বার আসছিল, মানে এই প্রশ্নটা আসছিল হচ্ছে গ নাম্বারের জন্য, এইটারই যে ঘ নাম্বার প্রশ্নটা আসছিল, ঘ নাম্বার প্রশ্নটা আমি আর করাই দিব না। দেখেন তো উদ্দীপক তো আমার কাছে সেম, উদ্দীপক আমার কাছে সেম। জিজ্ঞেস করছে উভয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ সমান নয়, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটা কেমনে করব বলেন তো ভাইয়া? ওই যে কে ম্যাক্স নামে একটা রাশি ছিল না আমার কাছে, ইকুয়েশনের মধ্যে ফর্মুলা কি ছিল? ই ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই, তাই না? ফর্মুলা ছিল হচ্ছে ই ইকুয়াল টু কে ম্যাক্স প্লাস ফাই। কে ম্যাক্স এর জায়গায় কি আমি হাফ এম ভি স্কোয়ার বসাই দিতে পারি না? কে ম্যাক্স এর জায়গায় আমি হাফ এম ভি স্কোয়ার বসাই দিতে পারি। তাহলে ওখান থেকে আমি ভি এর মানটা বের করতে পারবো নাকি পারবো না? পারবো, ঠিক আছে। বাদ বাকি সব মানই তো আমার জানা আছে। এফ নট এর মানটা তো আমরা গ নাম্বারে বের করে আসছি। ধাতু চেঞ্জ হয়েছে এরকম কোনো কথা কি বলছে? ধাতু চেঞ্জ হয়েছে এরকম কোনো কথা তো বলে নাই। আপনারা বলছে যে কম্পাঙ্ক একবার ছিল হচ্ছে একটা, আপনি পরের বার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে ফেলাইছেন। সো তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করা মানে কি? আসলে কম্পাঙ্কই চেঞ্জ করা, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হলে তো কম্পাঙ্কও চেঞ্জ হয়ে যাবে, কারণ তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তো কম্পাঙ্কের সম্পর্ক আছে। সি ইকুয়াল টু এফ ল্যামডা ছিল, সি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক আছে। যখন আপনি তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছেন তার মানে কম্পাঙ্কও চেঞ্জ হয়েছে। কম্পাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে আপনার কি হয়েছে? কম্পাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে দেখেন নিবৃত্তি বিভবের পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। কম্পাঙ্ক চেঞ্জ হওয়ার কারণে নিবৃত্তি বিভবের পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। বাট প্রশ্নের মধ্যে কোনো জায়গায় কি বলা আছে যে আপনার ধাতুটা চেঞ্জ হয়েছে? সূচন কম্পাঙ্ক কিসের বৈশিষ্ট্য? সূচন কম্পাঙ্ক ধাতুর বৈশিষ্ট্য। যতক্ষণ পর্যন্ত ধাতু চেঞ্জ না হইতেছে ততক্ষণ পর্যন্ত সূচন কম্পাঙ্ক সেম থাকবে। তাহলে গ নাম্বারে আমার সূচন কম্পাঙ্ক বের করা আছে। প্রথমে একবার আমি প্রথম ক্ষেত্রের জন্য বেগ বাইর করব, এরপরে আবার দ্বিতীয় ক্ষেত্রের জন্য বেগ বাইর করব, দেখবো যে দুই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ সমান আসে কিনা। ঠিক আছে, দুই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ সমান আসে কিনা এইটুকু জাস্ট ক্যালকুলেট করব। দুই ক্ষেত্রে সর্বোচ্চ বেগ সমান আসে কিনা এইটুকু জাস্ট ক্যালকুলেট করব। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? পারবো করতে? ওকে, এরপরে আসেন।
এরপরে আসেন, এখানে সেম একই টাইপের প্রশ্ন। একটি ধাতুর উপর এত অ্যাংস্ট্রম এবং এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তড়িৎচুম্বকীয় আলো আলাদা আলাদা ভাবে ফেলা হলো, ফলে দুই ক্ষেত্রেই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নির্গত হলো। ধাতুটির সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বলে দেওয়া আছে। ধাতুটির উপর আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে নিবৃত্তি বিভব কমে, গাণিতিক বিশ্লেষণ করো। ঠিক আছে, আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে, দেখেন প্রথমবার আলো ফালাইছিলেন 3000 অ্যাংস্ট্রম, তো প্রথম আলো ফালানোর জন্য আপনি নিবৃত্তি বিভব একবার বের করবেন। দ্বিতীয়বার আলো ফালাইছেন 4400 অ্যাংস্ট্রম, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু বাড়াইছেন। তরঙ্গ দৈর্ঘ্য বাড়ানোর পরে নিবৃত্তি বিভবের মানটা আরেকবার বের করবেন, দেখাবেন যে তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ায় তাহলে সেই ক্ষেত্রে নিবৃত্তি বিভব কমে। মানে 3000 অ্যাংস্ট্রমের জন্য একবার নিবৃত্তি বিভব বের করব, 4400 অ্যাংস্ট্রমের জন্য আবার নিবৃত্তি বিভব বের করব, দেখাইতে হবে যে নিবৃত্তি বিভবটা কিসের ক্ষেত্রে কম, 4400 অ্যাংস্ট্রমের ক্ষেত্রে নিবৃত্তি বিভবের মানটা কম, এইটুকু আমার কাছে প্রশ্নের মধ্যে দেখাইতে হবে। ঠিক আছে, তো এটা আমি আর করে দিতেছি না, এটা নিজেরা করে নিন। এটা আর করে দিতেছি না, এটা নিজেরা করে নিন। আচ্ছা, এইবারে আসেন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়া, এখান থেকেও প্রশ্ন আসবে, এটা মোটামুটি বলে দেওয়া যায়। এখান থেকেও প্রশ্ন আসবে, এটা মোটামুটি বলে দেওয়া যায়। কম্পটন ক্রিয়াটা কি? কম্পটন ক্রিয়া হচ্ছে ভাইয়া, যখন কোন একটা ধাতুর উপর একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আইসা আঘাত করে, আঘাত করার পরে ইলেকট্রনটা একদিকে সরে যায় আর প্রোটন আরেক দিকে সরে যায়। ঠিক আছে, তো কত কোণে বিক্ষিপ্ত হইতেছে, সেই বিক্ষিপ্ত কোণটা বা বিক্ষেপণ কোণটা হচ্ছে ফাই। ল্যামডা 2 হচ্ছে পরের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 1টা হচ্ছে আগের তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা 2 কি? ল্যামডা 2 হচ্ছে পরের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা 1 হচ্ছে আগের তরঙ্গ দৈর্ঘ্য, ডেল্টা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। ঠিক আছে, ডেল্টা ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। h ডিভাইডেড বাই m নট c, দেখেন এই পুরাটা একটা ধ্রুবক। h ডিভাইডেড বাই m নট c, এই পুরাটা একটা ধ্রুবক, এই পুরাটারে একসাথে বলে হচ্ছে ল্যামডা c। ঠিক আছে, h ডিভাইডেড বাই m নট c, এই মানটুকু যদি বসান, দেখেন h প্ল্যাঙ্কের ধ্রুবক, একটা ধ্রুবক, ইলেকট্রনের স্থির ভর, এইটা নিজেও একটা ধ্রুবক, c হচ্ছে আলোর বেগ, এই নিজেও একটা ধ্রুবক। তাহলে এইটুকু যদি বসান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ল্যামডা c এর মানটা আসে হচ্ছে এইটা। ল্যামডা c এর মানটা একটু মুখস্থ রাখবেন, ল্যামডা c এর মানটা একটু মুখস্থ রাখবেন যে ল্যামডা c এর মান হচ্ছে এত। ঠিক আছে, আর পরীক্ষায় যদি প্ল্যাঙ্কের ধ্রুবক প্লাস হচ্ছে ভরগুলা, আলোর বেগ, এগুলো সব দিয়ে দেয়, তাহলে আপনি ওই প্রথম ফর্মুলা দিয়ে অঙ্ক করবেন। ঠিক আছে, ডিপেন্ড করতেছে যে আমার কাছে কি কি ডেটা দেওয়া আছে, সেটার উপর ডিপেন্ড করবে যে আমি ফর্মুলা কোনটা বসাবো। ঠিক আছে, কি কি ডেটা দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করবে যে আমি ফর্মুলা কি কি বসাবো। ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা তুলে ফেলান। মুক্ত ইলেকট্রনের সঙ্গে সংঘর্ষের ফলে একটি এক্স রশ্মি তার মূল গতিপথ থেকে 45 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলো। বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে সংঘর্ষের পূর্বে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? সংঘর্ষের পূর্বে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত ছিল? ঠিক আছে, তার মানে বেসিক্যালি কিসের মান জানতে চাইতেছে? ল্যামডা 1 এর মান জানতে চাইতেছে। সংঘর্ষের পূর্বে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে ভাইয়া ল্যামডা 1 এর মান কত। সংঘর্ষের পরে মানে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তো আমার কাছে দেওয়া আছে, বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আমার কাছে দেওয়া আছে, আমার কাছে জিজ্ঞেস করছে সংঘর্ষের পূর্বে, তাহলে পূর্বের তরঙ্গ দৈর্ঘ্য মানে কিসের মান জানতে চাইছে? ল্যামডা 1 এর মান। ঠিক আছে, প্রশ্নটা আগে তুলে ফেলান, তারপর করাই দিতেছে। এগুলো ডিরেক্ট সূত্রের অঙ্ক ভাই। সেকেন্ড পেপার আসলে খুবই সোজা, ফিজিক্স সেকেন্ড পেপার দেখা গেছে যে এই তিনটা চ্যাপ্টার, বিশেষ করে এই তিনটা চ্যাপ্টার, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, এই তিনটা চ্যাপ্টার থেকে শিওর শর্ট তিনটা প্রশ্ন হবেই। 3-10-এ 30 নাম্বার কনফার্ম করে দিয়ে আসেন। ঠিক আছে, 3-10-এ 30 নাম্বার অ্যাটলিস্ট কনফার্ম করে দিয়ে আসেন। এগুলো কিন্তু আগে পড়া না থাকলেও পারবেন। ঠিক আছে, এটা কিন্তু এরকম না যে আগে একবার পড়া লাগছে বা আগের পড়া আছে আমি এখন রিভিশন দিতেছি। এটা যদি এরকম নাও হয়, আপনি যদি এটা প্রথমবারও পড়ে থাকেন, তারপরেও আপনি এই জিনিসটা পারবেন, আশা করা যায়। ঠিক আছে, একেবারে প্রথমবার পড়া থাকলেও আপনি এই জিনিসটা পারবেন বলে আশা করা যায়। ঠিক আছে, তাহলে আসেন আমরা হচ্ছে ফর্মুলাগুলা বসায় ফেলাই, মানে ফর্মুলাটা আগে বসায় ফেলাই। ফর্মুলা কি শিখছিলাম বলেন তো? ফর্মুলা শিখছিলাম হচ্ছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1, ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু ল্যামডা সি ইন্টু 1 মাইনাস কস ফাই। দেখেন আমি কিন্তু h ডিভাইডেড বাই m নট c ওই ঝামেলার মধ্যে যাই নাই। ঠিক আছে, h ডিভাইডেড বাই m নট c ওই ঝামেলার মধ্যে আমি যাই নাই। h ডিভাইডেড বাই m নট c এই ঝামেলার মধ্যে যাই নাই, ডিরেক্টলি হচ্ছে কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য বসাই দিছি, ল্যামডা c বসাই দিছি।
এখান থেকে আমার কাছে জানতে চাইছে কিসের মান, জানতে চাইছে হচ্ছে সংঘর্ষের পূর্বে এক্স রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, মানে ল্যামডা 1 এর মান। তাহলে ল্যামডা 1 ইকুয়াল টু কত লেখা যাবে? ল্যামডা 1 ইকুয়াল টু লেখা যাবে হচ্ছে ল্যামডা 2 মাইনাস ল্যামডা সি ইনটু 1 মাইনাস cos phi, ল্যামডা 2 মাইনাস ল্যামডা সি, এই যে ল্যামডা 1 টারে ওই পাশে পাঠাইছি আর এই টার্মটুকু এই পাশে নিয়ে আসছি, ঠিক আছে? ল্যামডা 2 মাইনাস ল্যামডা সি ইনটু 1 মাইনাস cos phi। ল্যামডা 2 এর মানটা দেখেন তো, সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পরে বিক্ষিপ্ত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বলছে হচ্ছে 0.022 অ্যাংস্ট্রম, তাহলে 0.022। খেয়াল করে দেখেন ভাইয়া, ল্যামডা সি এর মানটা কিন্তু আমরা মিটার ইউনিটে বসাবো, তাই না? ল্যামডা সি এর মানটা বসাবো মিটার ইউনিটে, তাহলে এইটারেও একটু কষ্ট করে 10⁻⁻10 দিয়ে গুণ করেন, অ্যাংস্ট্রম ইউনিটে নিয়ে যান, সরি মিটার ইউনিটে নিয়ে যান, দেওয়া ছিল হচ্ছে অ্যাংস্ট্রমে, নিয়ে যান একটু কষ্ট করে মিটারে, মাইনাস ল্যামডা সি মানে কত? ল্যামডা সি মানে হচ্ছে 2.426 ইন্টু 10⁻−12, 2.426 ইন্টু 10⁻−12, ঠিক আছে? আর 1 মাইনাস cos 45, cos 45 এর ভ্যালু 1/√2, cos 45, ঠিক আছে? তাহলে দেখেন এটা কি আসবে, বেসিক্যালি এটা দেখতে আসবে হচ্ছে এরকম। ক্যালকুলেটরে এইটা বসান, এটা বসাইলে সুবিধা হবে। ক্যালকুলেটরে এটা বসান, এই যে cos 45 এর ভ্যালুটা বসায় তারপর বসান 1/√2, ঠিক আছে? তাহলে দেখেন ল্যামডা 1 এর মানটা কত আসে, ল্যামডা 1 এর মানটা কত আসে দেখেন। ওকে, সো এটা আসবে হচ্ছে 1.489 ইন্টু 10⁻−12, 1.489 ইন্টু 10⁻−12 মিটার, ঠিক আছে? চাইলে এটারে অ্যাংস্ট্রমে নিতে পারেন বা অ্যাংস্ট্রম ইউনিটে রাখতে পারেন, দরকার নেই এই ইউনিটে রাখলেও চলবে, ঠিক আছে? অ্যাংস্ট্রম ইউনিটে রাখলেও চলে, মিটার ইউনিটে রাখলেও চলে, এটা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? প্রশ্নগুলা খুবই সোজা আসে ভাই, প্রশ্নগুলো আসলেই খুবই সোজা আসে, এগুলা নিয়ে আসলে পেঁচানোর কোনো কিছু নাই, ঠিক আছে? এগুলা নিয়ে পেঁচানোর কোনো কিছু নাই। আচ্ছা, এবার আসেন ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ আপনারা কিন্তু আজকে প্রথম পড়তেছেন না, ডি ব্রগলির সমীকরণ এর আগেও পড়ছিলেন কেমিস্ট্রিতে, ডি ব্রগলির সমীকরণ এর আগেও কেমিস্ট্রিতে পড়ছিলেন। সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর ভরবেগের মধ্যে সম্পর্ক, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, পি হচ্ছে ভরবেগ, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য, এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, পি হচ্ছে ভরবেগ, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √2mek, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √2mek, এমটা হচ্ছে ভর, কার ভর? ইলেকট্রনের ভর, ইকেটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, ঠিক আছে? আমার কাছে যেই ডেটা দেওয়া আছে আমি ওই ডেটা অনুযায়ী মান বসাবো বা ওই ডেটা অনুযায়ী সূত্র বসাবো, ঠিক আছে? তাহলে ডি ব্রগলির সমীকরণ যদি আমার কাছে জানা থাকে, ডি ব্রগলির সমীকরণ থেকে আসেন একটা অঙ্ক করে ফেলাই। একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এত হলে এর গতিশক্তি কত হবে? একটি ইলেকট্রনের ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য এত হলে এর গতিশক্তি কত হবে? দেখেন আমার কাছে কিন্তু জানতে চাইছে ভাইয়া গতিশক্তি, আমার কাছে কিন্তু ইলেকট্রনের ভরবেগ কত এটা জানতে চাই নাই, আমার কাছে জানতে চাইছে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। সো যেহেতু গতিশক্তি জানতে চাইছে, তাহলে ডেফিনেটলি আমার সেকেন্ড ফর্মুলাটা ইউজ করা উচিত, কারণ প্রথম ফর্মুলাতে তো আমার কাছে আছে হচ্ছে ভরবেগ, ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, ওখানে কি গতিশক্তির কোনো অস্তিত্ব আছে? নাই। তাহলে আমার ফর্মুলা ইউজ করা লাগবে কোনটা? সেকেন্ডটা। তাহলে আসেন সেকেন্ড ফর্মুলাটা বসাই, ল্যামডা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই √2mek, ঠিক আছে? তাহলে এখান থেকে এই পুরা টার্ম বাম পাশে পাঠাই দেন, তাহলে বাম পাশে পাঠাই দিয়ে স্কোয়ার করে দেন আর কি, তাহলে 2mek এটা ইকুয়াল টু এইচ বাই ল্যামডা এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে ইকে ইকুয়াল টু কত আসে? ইকে ইকুয়াল টু আসে হচ্ছে ভাইয়া এইচ বাই ল্যামডা এর হোল স্কোয়ার, এইচ বাই ল্যামডা এর হোল স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2m, এইচ বাই ল্যামডা এর হোল স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2m। সো দেখেন মানগুলা সবগুলা দেওয়া আছে, এইচ তো হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, সো এইচ এর মান আমরা ক্যালকুলেটর থেকেই বসাবো। ল্যামডা মানে বলা আছে 2 ইন্টু 10⁻−12, ল্যামডা মানে বলা আছে 2 ইন্টু 10⁻−12 এর হোল স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2m, এম এর মানটা ক্যালকুলেটর থেকে বসাবো, ইলেকট্রনের ভর। তাহলে দেখেন এই মানটা কত আসে,
সবকিছু যেহেতু এসআই ইউনিটে বসাইছেন তাহলে অ্যান্সারটাও এসআই ইউনিটে আসবে, মানে অ্যান্সারটা জুল ইউনিটে আসবে আর কি। তাহলে এইচ ডিভাইডেড বাই 2 ইন্টু 10⁻⁻12 এই পুরাটার স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু ইলেকট্রনের ভর, 2 ইন্টু ইলেকট্রনের ভর, তাহলে ম্যাস অফ ইলেকট্রন। আচ্ছা, তাহলে এটা আসবে হচ্ছে 6.025 ইন্টু 10⁻⁻14, 6.025 ইন্টু 10⁻⁻14 জুল, 6.025 ইন্টু 10⁻⁻14 জুল। ঠিক আছে, কঠিন কোনো কিছু, একেবারেই সহজ জিনিস। ওকে, সো আমাদের লাস্ট টপিক সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এটা ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে এমসিকিউতে আসার পসিবিলিটি বেশি, বাট এইটা হচ্ছে রিটেনেও আসতে পারে। ঠিক আছে, হাইজেনবার্গ আসলে আজকের থেকে অনেকদিন আগেই আপনাদের অবস্থা প্রেডিক্ট করতে পারছিল। সে বলছিল যে ভরবেগ যদি পাওয়া যায় তাহলে অবস্থানের অনিশ্চয়তা বেশি, আর যদি অবস্থান পাওয়া যায় তাহলে ভরবেগের অনিশ্চয়তা বেশি। ঠিক আছে, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন অর ইকুয়াল এইচ ডিভাইডেড বাই 4 পাই। ঠিক আছে, মানে আপনি যদি ইন্টারেল লাইফে প্রেম করেন তাহলে আপনার চান্স পাওয়ার পসিবিলিটি কমবে, আপনি যদি প্রেম না করেন তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে। মানে একটার সাথে আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক, গুণ আকারে আছে তো, একটার সাথে আরেকটার ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এটাই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। আচ্ছা, খেয়াল করেন প্রশ্নগুলা কিরকম আসতে পারে। প্রশ্ন আসতে পারে এরকম: ফোটন ব্যবহার করে একটি মাইক্রোস্কোপের সাহায্যে একটি পরমাণুর মধ্যকার ইলেকট্রনের অবস্থান এত দূরত্বের মধ্যে নির্ণয় করার সময় ইলেকট্রনের ভরবেগ নিরূপণে অনিশ্চয়তা কত হবে? ঠিক আছে, ভরবেগ নিরূপণে অনিশ্চয়তা কত হবে? দেখেন, প্রশ্ন দেখেই ভয় পাওয়ার কোনো কিছু নাই। আগে হচ্ছে আপনি প্রশ্নটা পড়েন। দেখেন, আপনারা বলছে অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 0.2 অ্যাংস্ট্রম, অবস্থানের অনিশ্চয়তা হচ্ছে 0.2 অ্যাংস্ট্রম। তাহলে আপনি ফর্মুলা কি শিখছেন? এবার সুন্দর মতো ফর্মুলা বসাই দেন। আপনি শিখছেন হচ্ছে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি, মানে অবস্থানের অনিশ্চয়তা ইন্টু ভরবেগের অনিশ্চয়তা, এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই 2 পাই। সো আপনি তো আর গ্রেটার দেন ইকুয়াল দিবেন না, আপনি শুধুমাত্র ইকুয়াল দিয়ে দিবেন। আপনি গ্রেটার দেন ইকুয়াল দিবেন না, আপনি শুধুমাত্র ইকুয়াল দিয়ে দিবেন। এটা ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই। আপনারা জিজ্ঞেস করছে হচ্ছে ভরবেগ নিরূপণের অনিশ্চয়তা, ভরবেগ নিরূপণের অনিশ্চয়তা, তার মানে কি জানতে চাইছে? আপনারা জানতে চাইছে হচ্ছে ডেল্টা পি এর মানটা, আপনার কাছে জানতে চাইছে হচ্ছে ডেল্টা পি এর মানটা। তাহলে এখান থেকে ডেল্টা পি ইকুয়াল টু ভরবেগের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা এটা ইকুয়াল টু কত হবে? এইচ ডিভাইডেড বাই 2 পাই ইন্টু 1 ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ঠিক আছে, তাহলে মানগুলা বসাই দেন। এইচ প্ল্যাঙ্কের ধ্রুবক, ক্যালকুলেটর থেকে বসাবেন, 2 কনস্ট্যান্ট, ক্যালকুলেটর থেকে পাই এর মান বসাবেন, ইন্টু 1 ডিভাইডেড বাই ডেল্টা এক্স। ডেল্টা এক্সটা কত? ডেল্টা এক্সটা বলছে হচ্ছে 0.2 অ্যাংস্ট্রম। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, 0.2 ইন্টু 10⁻⁻10 মিটার ইউনিটে বসান। মিটার ইউনিটে বসাইলে সুবিধা কি হইছে? সুবিধা হচ্ছে ভাইয়া যে এইটার অ্যান্সারটা আসবে হচ্ছে পার মিটার ইউনিটে। ঠিক আছে, অ্যান্সারটা আসবে হচ্ছে পার মিটার ইউনিটে, কারণ দেখেন এইচ ডিভাইডেড বাই 2 পাই এটার কোনো একক নাই। এইচের তো একক আছে, ভরবেগের একক বসাই দিলেই হবে, ভরবেগের একক বসাই দিলেই হবে। ঠিক আছে, ভরবেগের একক জাস্ট বসাই দিলেই হবে, এখানে আর অন্য কোনো কিছু করা লাগবে না। ভরবেগের একক কি বলেন তো? ভরবেগ কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, তাহলে এখানে মান বসবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, একক বসবে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এটা দেখেন কত আসতেছে? এইচ ডিভাইডেড বাই 2 পাই, এইচ শিফট চাইপা কনস্ট্যান্ট ইউনিভার্সাল 1 ডিভাইডেড বাই 2 ইন্টু পাই, 2 ইন্টু পাই, তারপরে বসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 0.2 ইন্টু 10⁻⁻10। ঠিক আছে, তাহলে এটা আসবে হচ্ছে 5.273 ইন্টু 10⁻⁻24, 5.273 ইন্টু 10⁻⁻24 কেজি মিটার পার সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাইলে
এইটুকু জিনিসপত্রই হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এর বাইরে এখানে আর অন্য কোনো জিনিসপত্র নাই। এই কয়েকটা টপিক, এই কয়েকটা জিনিসপত্র পড়লে ইনশাল্লাহ আপনার বোর্ড পরীক্ষায় একেবারে 100% কমন পড়বে আশা করা যায়। মানে এই টাইপের বাইরে থেকে অন্য কোনো কিছু আসবে না, ডেটা চেঞ্জ করে আসতে পারে, ডেটা চেঞ্জ করে আসতে পারে। আপনি এই কয়েকটা প্র্যাকটিস একটু ভালো মতো করে নেবেন, এরপর হচ্ছে টেস্ট পেপারটা ভালো মতো পড়বেন, তাইলে ইনশাল্লাহ পরীক্ষা একটা ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারবেন। ওকে, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।